হ্যালো এসএসসি 27, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো এবং তোমাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো যাচ্ছে। সো আগামী 10 তারিখে এসএসসি 26 ব্যাচের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। এই রেজাল্ট থেকে তোমাদের অনেক কিছু লার্নিং আছে। লার্নিং গুলো কি কি এটা তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। প্রথমত তোমাদের লার্নিংটা হলো এই বছর গ্রেস মার্ক দিছে কিনা, এই বছর পাশের হার কত, এ প্লাসের হার কত, এই সব কিছু তোমাদেরকে একটু ভালোভাবে ঘাটাঘাটি করতে হবে, একটু ভালোভাবে দেখতে হবে। ওকে, সো এই সব কিছু যদি তুমি প্রপারলি ফাইন্ড আউট করতে পারো তাহলে তোমার জন্য এটা একটা ওয়েক আপ কল যে আচ্ছা ফাইন, এসএসসি 26 ব্যাচের এই অবস্থা ছিল, তাহলে এসএসসি 27 ব্যাচের এই অবস্থা হতে পারে। মনে রেখো ডেটটা আগামী 10 তারিখ, মানে সোমবার, ইফ আই এম নট রং, পরশু দিন এসএসসি 26 ব্যাচের রেজাল্ট দিবে। এই রেজাল্ট থেকে তোমাদের জন্য অনেক কিছু লার্নিং থাকবে, ডেফিনেটলি লার্নিং থাকবে। অ্যান্ড আজকের ক্লাসে আমি তোমাদেরকে আরেকটা অর্থনীতির চ্যাপ্টার একদম এক ক্লাসেই ডান করে দিব। আজকের চ্যাপ্টারটার নাম হলো অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারাসমূহ। আমি তোমাদেরকে বলি, এই চ্যাপ্টার থেকে তোমরা ওভারঅল এমসিকিউ সিকিউ সহ অ্যারাউন্ড, আমি যদি বলি এমসিকিউ সিকিউ সহ টোটাল 18 থেকে 20 মার্ক মতো কমন পাবা। সিকিউ এমসিকিউ এসকিউ সবকিছু দিয়ে যদি বলি একটা ক্লাস থেকেই তোমরা 18 থেকে 20 মার্ক মতো কমন পাবা। কারণ এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে আজকে আমরা একটা ম্যাথ করাবো, হুবহু ওই ম্যাথ চলে আসবে, একদম হুবহু। ঠিক আছে, সো যারা সালাম দিতে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আমি তোমাদের কাইফ ভাইয়া। যারা আমার সাথে পরিচিত না, তোমাদের সবার সাথে আমি একটু আগে পরিচিত হয়ে নেই। আমি তোমাদের কাইফ ভাইয়া। আমি বর্তমানে লেখাপড়া করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে। আমি আমার এইচএসসি কমপ্লিট করছি নটরডেম কলেজ থেকে। অ্যান্ড আমি গত প্রায় 2.5 বছর ধরে 10 মিনিট স্কুলের প্রায় 5 লক্ষেরও বেশি স্টুডেন্টকে পড়িয়েছি। সো এসএসসি 25 ব্যাচকে পড়াইছি, এসএসসি 26 ব্যাচকে পড়াইছি, অ্যান্ড এখন তোমাদেরকে পড়াচ্ছি। সো গত কয়েক বছরের টিচিং এক্সপেরিয়েন্স থেকে আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে এইটাই তোমার পড়া কমপ্লিট করার বেস্ট টাইম। ঠিক আছে, ওকে। যাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, নো ইস্যুস, দেখবা ক্লাসটা অনেক মজার হবে। জাস্ট তোমার সামনে বই আর খাতাটা রাখো, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না তোমার। বই, খাতা আর আমার ক্লাস, এনাফ। আমি এতটুকু বলতেছি, ইকোনমিক্স তুমি ক্লাসে পড়বা, ক্লাসের পর তোমার আর পড়া লাগবে না, জাস্ট বোর্ড প্রশ্ন রিভিশন করবা। তো সবাই যদি ক্লাসটার জন্য রেডি থাকো, আমাকে একটা থামস আপ দেখো, আমি তাহলে ক্লাসটা শুরু করে দিব। আমাকে একটা থামস আপ দেখাইলেই আমি আজকে ক্লাসটা শুরু করে দিব গাইস। ঠিক আছে, একটা থামস আপ দেখাও তাহলেই হবে। ওকে, আমাকে জাস্ট একটা থামস আপ দেখাও তাহলেই ভাইয়া বুঝতে পারবো যে এভরিওয়ান ইজ রেডি ফর দ্য ক্লাস। রেডি গাইস, রেডি? হ্যালো, হাই। যারা হ্যালো দিচ্ছে সবাইকে হাই, হ্যালো, হ্যালো গাইস। ভাইয়া ফার্স্ট চ্যাপ্টার একদম ক্লিয়ার, সেকেন্ড চ্যাপ্টারও আজকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো সবাই থামস আপ দিয়ে দিছে, আমরা তাহলে শুরু করে দিই আজকে ক্লাসটা। আমরা আজকে পড়বো অর্থনীতির, গত ক্লাসে আমরা পড়ছি অর্থনীতি কি, অর্থনীতির জন্য কি কি জিনিস কাজ করে। আজকে ক্লাসে আমরা পড়বো অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। তার মানে এই অর্থনীতিটার ভেতরে কি কি জিনিস আছে, কোন কোন জিনিসগুলো থেকে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় বের করতে পারি। ঠিক আছে, ওই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে কমপ্লিট করবো। যাদের পৌরনীতি আছে তারা পৌরনীতি ক্লাস করবা। পৌরনীতি ক্লাস এখনো শুরু হয়নি, পৌরনীতি ক্লাস শুরু হবে, যেদিন শুরু হবে পেইড গ্রুপে দেখে নিবা। আমার ক্লাসে এসে বললো না ভাই আমি পরিণতি নিয়েছি। আচ্ছা, প্রথমত আমাদেরকে জানতে হবে অর্থনৈতিক সম্পদ কি। মনে রাখবা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে সম্পদ কি বা অর্থনৈতিক সম্পদ কি। আমি বলে দিচ্ছি এখান থেকে, এটা থেকে তোমাদের ক এবং খ নাম্বার, ইভেন্চুয়াল ইন সাম কেসেস গ ঘ নাম্বারও প্রশ্ন আসবে। আমরা যদি একটু দেখি, অর্থনৈতিক সম্পদ এমন একটা উপকরণ যা দেশের উৎপাদন, বন্টন এবং উপভোগ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।
তার মানে এই সম্পদটা হলো এমন একটা সম্পদ যা আমাদের দেশের বা প্রতিটা মানুষের, একটা দেশের উৎপাদন, বন্টন, বন্টন মানে কি ভাগ করে দেওয়া, উপভোগ মানে আমরা একটা প্রোডাক্টকে ভোগ করতেছি, এই সবকিছুর প্রক্রিয়াকে বোঝায়। সবসময় মনে রাখবা, সম্পদ হতে হলে তোমার আশেপাশে যে কোনো কিছুকে যদি তুমি অর্থনৈতিক দিক দিয়ে একটা সম্পদ বলতে চাও, তার 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। সবাই আমার সাথে সাথে বলো, যে কোনো কিছুকে যদি সম্পদ হতে হয় তাহলে তার কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? 4টা বৈশিষ্ট্য। কয়টা গাইজ? 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। অলওয়েজ মাথায় রাখবে এটা। প্রথমত, সেই প্রোডাক্টটার বা সেই বস্তুটার একটা উপযোগ থাকতে হবে। অলওয়েজ মনে রাখবা, উপযোগ মানে হলো এমন একটা ক্ষমতা যা কোনো সামগ্রী বা সেবার মাধ্যমে পূরণ হয়, বা উপযোগ বলতে আমরা যদি সহজ কথায় বুঝি, অভাব পূরণ করার ক্ষমতা, অভাব পূরণের ক্ষমতা, অভাব পূরণের ক্ষমতা। উপযোগ মানে আমরা বুঝতেছি অভাব পূরণ করার ক্ষমতা। এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেই, দেখি এক্সাম্পল দেওয়ার জন্য কি আছে এখানে তোমাদেরকে। এক্সাম্পল দেওয়ার জন্য মনে করো, আচ্ছা ফাইন, এখানে আমার কিবোর্ড আছে একটা। আচ্ছা, উপযোগ আসলে কি? ঠিক আছে, উপযোগ আসলে কি? আমি বারবার বলতেছি, যার অর্থনীতি নাই সে পেইড গ্রুপে যায় দেখো পরিণীতি ক্লাস কবে। আমি বারবার প্রতিটা ক্লাসে তোমাদেরকে এটাই বলি, যার অর্থনীতি নাই, যার হিস্ট্রি আছে, যার পরিণীতি আছে, সে পরিণীতির দিন ক্লাস করবে, আজকের ক্লাস করা লাগবে না। সহজ কথা ভাইয়া, প্রতিদিন এক কথা বলতে ভাল লাগে না। ওকে, উপযোগ কি? উপযোগ মানে হলো অভাব পূরণ করার ক্ষমতা। আমার হাতে একটা কিবোর্ড, এই কিবোর্ডটা যখন আমরা কিনতে যাই দোকানে, তখন আমাদের প্রথম চিন্তা কি থাকে? এটার মাধ্যমে আমরা টাইপ করব, আমাদের কম্পিউটার, ল্যাপটপ, এটা আমাদের ইউজ করা ইজিয়ার হবে থ্রু দিস কিবোর্ড। এখন কথা হলো, তাহলে এই কিবোর্ডটার আমরা যদি উপযোগ বলি, এটার মাধ্যমে আমাদের কোনো না কোনো একটা অভাব পূরণ হচ্ছে। সিমিলারলি আমি যদি বলি, আমি যে ঘড়িটা পরে আছি, এই ঘড়িটার মাধ্যমে আমার সময় দেখার অভাব পূরণ হচ্ছে। এই চশমাটার মাধ্যমে আমি ক্লিয়ারলি দেখার অভাব পূরণ হচ্ছে। এই টি শার্টটা পরে থাকার মাধ্যমে আমার তোমার কি বলা যায়, মানে পোশাকের অভাবটা পূরণ হচ্ছে। ঠিক একইভাবে তোমার আশেপাশে যা কিছুই আছে না কেন, তোমার বই, এটার মাধ্যমে তোমার জ্ঞান অর্জন করার অভাব পূরণ হচ্ছে। তোমার কলম, এটার মাধ্যমে তোমার লেখার অভাব পূরণ হচ্ছে। whatever you can see you can have in this world, ওইটার মাধ্যমে তোমার কোনো না কোনো একটা অভাব পূরণ হচ্ছে। কারণ আমরা তখনই কোনো একটা প্রোডাক্ট কিনি যেটার মাধ্যমে আমাদের কোনো একটা অভাব পূরণ হয়। এই যে অভাব পূরণ হওয়া, এটাকেই আমরা বলবো উপযোগ। তার মানে সহজভাবে বলতে গেলে, আমি যা কিনি বা কোনো কিছুর মাধ্যমে যদি আমার অভাব পূরণ হয়, সেটাকে আমরা বলবো উপযোগ। ঠিক আছে, সহজভাবে বলে দিছি। পরীক্ষা যদি প্রশ্ন আসে উপযোগ কি, অভাব পূরণ করার ক্ষমতাকে আমরা বলবো উপযোগ। এক্সাম্পলও দেয়া আছে এখানে, খাদ্য বা পোশাক মানুষের জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ, তাই এগুলোর উপযোগ রয়েছে। আই গেস উপযোগ কি বুঝতেছো। আমি আবারও তোমাদেরকে বলি, যে কোনো কিছুকে সম্পদ বলতে গেলে তার 4টা জিনিস থাকতে হবে। প্রথমটা উপযোগ, সেকেন্ডটা কি চলো আমরা একটু দেখে নিই। সেকেন্ডটা হলো অপ্রাচুর্যতা। গাইস সবাই ফোকাস করো, কমেন্টে বাদ দাও, হ্যাঁ কমেন্ট বাদ দাও, সবাই ফোকাস করো। অপ্রাচুর্যতা, যেটাকে আমরা বলি স্ক্যারসিটি। এখন অপ্রাচুর্যতা কি ভাইয়া? অর্থনৈতিক সম্পদ সাধারণত সীমিত বা অপ্রাচুর, যেমন তেল, পানি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ সীমিত পরিমাণে পাওয়া যায়। অপ্রাচুর্য মানে হলো অপর্যাপ্ত, অপর্যাপ্ত। মনে রাখবা, সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে কোনো কিছু এনাফ মানে অফুরন্ত দিয়ে পাঠায় নাই। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে যা যা কিছুই বানাইছে সবকিছুই লিমিটেড করে পাঠাইছে। যদি পৃথিবীতে সবকিছু অফুরন্ত দিত, এই পৃথিবীটা বেহেশত হয়ে যেত। এজন্য সৃষ্টিকর্তা আমাদের সবকিছুকে, চিন্তা করো, তোমার টাকা পয়সা অপর্যাপ্ত, তোমার জ্ঞান অপর্যাপ্ত, তোমার হাইট অপর্যাপ্ত। তার মানে এই পৃথিবীতে তুমি যাই দেখবে না কেন সবকিছু লিমিটেড। তুমি চাইলেই অঢেল পরিমাণ বাড়াইতে পারবা না। তুমি যেহেতু চাইলেই অঢেল পরিমাণ বাড়াইতে পারবা না, এই পৃথিবীতে যেহেতু সবকিছু সীমিত, তাই যে কোনো সম্পদ যেটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ইন দিস ওয়ার্ল্ড, সেটা হয় লিমিটেড। যেমন কি, আমি যদি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, গোল্ড। এই পৃথিবীতে গোল্ড সীমিত,
ওয়াটার, এই পৃথিবীতে বিশুদ্ধ পানি সীমিত। তারপর যদি আমি তোমাদেরকে বলি ল্যান্ড মানে জমি, এই পৃথিবীতে জায়গাও সীমিত। তার মানে দেখো গোল্ড, ওয়াটার, ল্যান্ড এছাড়া তুমি যা কিছুই দেখো না কেন, এই পৃথিবীতে যে কোনো ভ্যালুয়েবল প্রোডাক্ট, যেটাকে আমরা অ্যাসেট বা সম্পদ হিসেবে চিন্তা করি, আমাদের পৃথিবীতে সেটা কম। যেমন তোমরা যারা রোলেক্স ব্র্যান্ডটাকে চিনো, ব্র্যান্ডের নাম কি? রোলেক্স। এইটা এই পৃথিবীর সবচেয়ে এক্সক্লুসিভ, সবচেয়ে দামি ঘড়ির ব্র্যান্ডের মধ্যে একটা। রোলেক্স কোম্পানি লিমিটেড কিছু ঘড়ি বেড়ে, 10 পিস, 20 পিস, 15 পিস। তার মানে এই যে রোলেক্স কোম্পানি, ওরা ওদের ব্র্যান্ডটাকে এত বড় লেভেলে নিয়ে গেছে, বা ওদের অ্যাসেট বা ওদের এই রোলেক্স গুলির ভ্যালু এতটাই এক্সপেন্সিভ যে এটা অপ্রাচুর্য। মানে তুমি ইটস লাইক, তুমি মনে করো যে জিনিসটা সবার কাছে আছে ওটাকে কি মানুষ সম্পদ বলবে? না, যেটা মানুষের কাছে লিমিটেড আছে ওটাকে আমরা বলবো সম্পদ। ওকে, ঠিক আছে। সো আমরা প্রথমটা বুঝলাম আমাদের উপযোগ কি, এরপর আমরা বলছিলাম অপ্রাচুর্যতা কি। অপ্রাচুর্যতার সহজ কথা হলো অপর্যাপ্ত। তোমার টাকা অপর্যাপ্ত, দ্যাটস ওয়াই তোমার টাকা তোমার কাছে একটা সম্পদ। ফাইন। থার্ড, হস্তান্তর যোগ্যতা। সবাই মনে রাখো, হস্তান্তর যোগ্যতা। যখনই কোনো একটা কিছুকে আমরা সম্পদ বলবো, ওইটার হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। হস্তান্তর যোগ্যতা বলতে কি বোঝায়? হস্তান্তর যোগ্যতা বলতে কি বোঝায়? ট্রান্সফারেবিলিটি, সম্পদ বা দ্রব্যের মালিকানা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে হস্তান্তর করা যায়, এতটুকু বুঝো। মালিকানা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে হস্তান্তর করা যায়, যেমন বাড়ি, জমি, গাড়ি ইত্যাদি। যেমন আমি যদি তোমাদেরকে আরো একটা উদাহরণ দেই, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এইটা আমার ব্যাগ, এই ব্যাগটা কি আমি বানাইছি? আমি বানাই নাই। এই ব্যাগটা আমাকে কোনো একটা দোকান থেকে কিনতে হইছে। যখনই আমি এই ব্যাগটা দোকান থেকে কিনতে গেছি, এই ব্যাগের মালিক কি আমি ছিলাম? ডেফিনেটলি না, এই ব্যাগের মালিক ছিল দোকানদার। কিন্তু দোকানদারকে যখন আমি 1500 টাকা দিছি, দোকানদার তখন আমাকে এই ব্যাগটা দিছে। তার মানে এই যে ব্যাগটার মালিক, তখন 1500 টাকার বিনিময়ে কে হয়ে গেছে? আমি হয়ে গেছি। ঠিক একইভাবে ব্যাগ, চশমা, ঘড়ি, গেঞ্জি, আমার সামনের ক্যামেরা, টিভি, এই রুম, এই সব কিছু আমরা নিজে নিজে বানাই নি, আমাদের কারো না কারো কাছ থেকে কিনতে হইছে। আমাদের কারো না কারো কাছ থেকে কিনতে হইছে। এই যে যখনই একটা প্রোডাক্ট কেনার আগে ওই প্রোডাক্টটার মালিক থাকে আরেকজন ব্যক্তি, যখনই আমরা কোনো একটা প্রোডাক্ট কিনি ওই প্রোডাক্টের মালিক থাকে আরেকজন ব্যক্তি, তাকে টাকা দেওয়ার পরে ওই প্রোডাক্টটা আমাদের হয়ে যায়। তার মানে অর্থনীতিতে আমরা সেই সকল জিনিসকেই সম্পদ বলতে পারবো যেগুলো আমাদের কাছে আসে আরেকজনের মাধ্যমে। তুমি দেখো তোমার আশেপাশে যতগুলা প্রোডাক্ট আছে, এগুলা মালিক আগে আরেকজন ছিল, দেন এটার মালিক তুমি হইছো। সো যেটাকে আমরা সম্পদ বলবো, যেমন আমার জন্য আমার ঘড়ি একটা সম্পদ, বাট এটার আগের মালিক আমি না, এটার আগের মালিক ছিল ব্র্যান্ড। যে ব্র্যান্ড থেকে আমি কিনছি তাদেরকে টাকা দেওয়ার পর কারণে এই মালিকানাটা পরিবর্তন হয়ে ঘড়ির মালিক এখন আমি। তার মানে যে কোনো কিছুকে আমরা সম্পদ বলতে গেলে মালিকানা হস্তান্তর হইতে হবে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে আসতে হবে। আই গেস এবার তোমরা ক্লিয়ার। উপযোগ ক্লিয়ার হইছো, অপ্রাচুর্যতা ক্লিয়ার হইছো, হস্তান্তর যোগ্যতা ক্লিয়ার হইছো। লাস্টলি উই হ্যাভ বাহ্যিকতা। বাহ্যিকতা মানে কি? বাহ্যিকতা মানে হলো এটা আমরা দেখতে পারতে হবে, মানে এটা এমন কিছু হইতে হবে যেটাকে আমি দেখতে পাই, ধরতে পারি। এটি এমন প্রভাব যা কোনো ব্যক্তির বা সংস্থার কর্মকাণ্ডের কারণে তৃতীয় পক্ষের উপর পড়ে, যেমন একটি কারখানার দূষণ পরিবেশে প্রভাব ফেলে বা এলাকাবাসীর জন্য ক্ষতিকর। তার মানে এটার একটা ইম্প্যাক্ট থাকতে হবে, অথবা বলতে বাহ্যিকতা মানে হলো এটাকে আমি দেখতেছি, কিছু একটা জিনিস হইছে। মনে করো এই টি শার্টটা কেনার কারণে এটা আমি দেখতে পারতেছি যে হ্যাঁ আমার কোনো একটা মানে চাহিদা পূরণ হয়েছে। বা মনে করো এই যে এখানে যেমন উদাহরণ দিছে, একটা কারখানায় দূষণ পরিবেশের উপর প্রভাব ফেলে। মনে করো একটা কারখানার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, এটা দেখা যাচ্ছে
যে হ্যাঁ এই পরিবেশটা দূষিত হয়েছে, ঠিক আছে, এই পরিবেশটা দূষিত হয়েছে। ওকে, তার মানে আমরা ওভারঅল বুঝতেছি যে যে কোনো প্রোডাক্ট আমাদের যদি সেটাকে আমরা যদি সম্পদ বলতে চাই, আমাদের উপযোগ থাকতে হবে, আমাদের অপ্রাচুর্যতা থাকতে হবে, হস্তান্তর যোগ্যতা থাকতে হবে, বাহ্যিকতা থাকতে হবে। সবাইকে এই চারটা বুঝতে পারছো? আমার নাম কাইফ, আমি তোমাদের কাইফ ভাইয়া, আমি তোমাদের কাইফ ভাইয়া। ওকে, ঠিক আছে, আমি তোমাদের কাইফ ভাইয়া। আফনান, আহনাফ, আহনাফ ইসলাম। এই চারটা বুঝতে পারছো নাকি আমাকে বলো। আমি তোমাদেরকে যে কোনো কিছুকে যদি অর্থনৈতিক সম্পদ হতে হয় কোন চারটা জিনিস দরকার বা কোন চারটা বৈশিষ্ট্য থাকতে হবে এটা তোমাদেরকে বোঝাইছি। এখন আমাকে বলো প্রপারলি তোমরা বুঝতে পারছো কিনা, বলো। ক্লিয়ার তোমাদের কাছে? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এরপরে সম্পদের শ্রেণী বিভাগ। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি ভাইয়া বাহ্যিকতা বুঝে দেন, 4 নাম্বারটা জানি তো, 4 নাম্বারে আসে আটকাবা। আচ্ছা আমি 4 নাম্বারটা আরেকবার বলি লাস্ট টাইমের জন্য। হ্যাঁ, কোনো একটা প্রোডাক্ট তুমি কিনছো, কোনো একটা প্রোডাক্ট তুমি কিনছো, সহজভাবে বুঝো, আর কমেন্ট করো না, বুঝতে পারছি। 4 নাম্বারটা আরেকবার বলতেছি। বাহ্যিকতা মানে হলো তুমি যে প্রোডাক্টটা কিনছো ওইটার একটা মানে ইম্প্যাক্ট তুমি দেখতে পারতেছো, ওইটার একটা প্রভাব তুমি দেখতে পারতেছো, ওইটার একটা প্রভাব। যেমন মনে করো বন্যা, বন্যা হইল, বন্যা হইল, হওয়ার পরে ওইটার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। ঠিক একইভাবে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট কিনি সেটাকে আমরা দেখতে পারতেছি, আচ্ছা ফাইন এটা একটা প্রোডাক্ট, এটাকে আমি দেখতেছি, তার মানে এটা একটা সম্পদ। অন দ্য আদার হ্যান্ড এই প্রোডাক্টটা আমি ব্যবহার করতেছি, এই প্রোডাক্টটা ব্যবহার করতেছি, এটা আমার এক ধরনের অভাব পূরণ করতেছে, এটার একটা প্রভাব আমার উপরে পড়তেছে, এটা একটা সম্পদ। তার মানে যখনই কোনো একটা কিছু আমি কিনতেছি, যখনই কোনো একটা কিছু আমি ব্যবহার করতেছি, ওইটা যদি আমার কোনো কিছুর উপরে ইম্প্যাক্ট রাখে, যেমন একটা কারখানার দূষণ পরিবেশের উপর প্রভাব ফেলে, তা এলাকাবাসীর জন্য ক্ষতি করে, এটা একটা বাহ্যিকতা। তার মানে আমার কোনো একটা বেনিফিট হইছে, আমার কোনো একটা ক্ষতি হইছে বা কিছু একটা হইছে এই প্রোডাক্টটা কেনার কারণে, আমি প্রোডাক্টটাকে দেখতে পারতেছি, ফাইন, বাহ্যিকতা। তার মানে দেখতে পারা, তুমি দেখতেছো এই প্রোডাক্টটা, আমি দেখতেছি এই ঘড়িটা, আমি দেখতেছি এই চশমাটা, এটা আমার একটা সম্পদ। ওকে, বাহ্যিকতা মানে হলো আমি দেখতে পারতেছি, সহজ কথায় সেটাকে আমরা সম্পদ বলবো যেটাকে আমরা দেখতে পারবো, আমরা দেখতেছি। অর্থনীতির ক্ষেত্রে সম্পদকে তোমার দেখতে পারতে হবে, আচ্ছা ফাইন এটা আমার দেখতেছি, হাতে ধরে দেখতে পারতে হবে, আচ্ছা ফাইন এটা আমার একটা সম্পদ। ওকে, আর প্রথমটা হলো উপযোগ, কোনো একটা কিছুর অভাব পূরণ করার ক্ষমতা। এই কলমের মাধ্যমে আমার লিখার অভাব পূরণ হয়, এটা আমার কলমের উপযোগ। এই চশমার মাধ্যমে আমার দেখার অভাব পূরণ হয়, এটা আমার চশমার উপযোগ। সহজভাবে বলে দিলাম। এবার আমরা যাব হলো কি কি ক্যাটাগরির সম্পদ। আমরা এতক্ষণ পর্যন্ত কোন কোন জিনিসকে সম্পদ বলছি বা একটা প্রোডাক্টকে সম্পদ হওয়ার জন্য তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এটা দেখছি। এখন আমরা দেখব আমাদের অর্থনীতিতে কি কি সম্পদ আসলে আছে, আমাদের অর্থনীতিতে আসলে কি কি সম্পদ আছে। ওকে, প্রথমে আমাদের আছে প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির কাছ থেকে আমরা যেসব দ্রব্য পাই, মানুষের প্রয়োজনীয় জন্য যা পাই সেটাকে আমরা বলবো প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে কি কি পাই আমরা? প্রকৃতি থেকে আমরা পাই ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী, এইগুলো হলো আমাদের প্রাকৃতিক সম্পদ। আমি চারটা গত 20 মিনিট ধরে বোঝাইছি, আমি আর বোঝাবো না, দরকার হলে রেকর্ডেড ক্লাস দেখে নিবে ভাইয়া। এইভাবে করলে পড়া সামনের দিকে আগাবে না। আমি বারবার এক টপিক পড়াবো না, একবার ম্যাক্স গেলে দুইবার, আমি দুইবার অলরেডি পড়াইছি। ওকে ভাইয়া, যদি এক্সামে আসে বাহ্যিকতা কাকে বলে তখন কি লিখবো? তখন লিখবা এই যে এখানে যেটা লেখা আছে, এই যে বাহ্যিকতা হলো এমন এক প্রভাব যা কোনো ব্যক্তি বা সংস্থার কর্মকাণ্ডের কারণে তৃতীয় পক্ষের উপরে পড়ে, কোনো তৃতীয় পক্ষের উপরে যেটার প্রভাব পড়ে।
ঠিক আছে, বাহ্যিকতা কাকে বলে? কোন দ্রব্য বা সম্পদ, কোন দ্রব্য বা প্রোডাক্ট ব্যবহার করার কারণে তার প্রভাব যখন অন্য কারো উপরে পড়ে সেটাকে আমরা বলবো বাহ্যিকতা। ঠিক আছে ইরফা, আই গেস বুঝতে পারছো। প্রাকৃতিক সম্পদ গেল, এরপর আছে আমাদের মানবিক সম্পদ। এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমাদের মানবিক সম্পদগুলো কি কি? মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা এবং দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়। মানুষের বিভিন্ন প্রকার দক্ষতা এবং যোগ্যতাকে আমরা মানবিক সম্পদ বলবি। যেমন শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা। মনে করো তোমার একটা ফ্রেন্ড যে 6 ফুট, এটা তার শারীরিক সক্ষমতা। তোমার একটা ফ্রেন্ড যে অনেক ভালো আর্ট করতে পারে, ঠিক আছে? তোমার অর্থনীতি নাই, তাহলে তুমি অর্থনীতি কেন ক্লাস করতেছো শাহরিয়ার? তোমার অর্থনীতি নাই বাবা, তুমি কেন অর্থনীতি ক্লাস করতেছো? বিরক্তিকর। বলতেছি যে তোমার অর্থনীতি ক্লাস না থাকলে তুমি অর্থনীতি ক্লাস কইরো না, চলে যাও। তাও তুমি অর্থনীতি ক্লাসে বইয়া বলতেছো ভাই আমার তো একটু আরেকবার একটু বলেন, আমার তো অর্থনীতি নেই। বাবা তোমার অর্থনীতি নেই, তুমি পরিণীতি ক্লাস করতে আইসো। স্লাইড গুলো দিয়ে দেওয়া হবে পেইড গ্রুপে। আচ্ছা, মানবীয় সম্পদ হতে গেলে, মানবীয় সম্পদ হতে পারে তোমার শারীরিক দক্ষতা বা যোগ্যতা, প্রতিভা। মনে করো তোমার কোনো একটা ফ্রেন্ড অনেক ভালো গান করতে পারে, এটা তার প্রতিভা। তোমার কোনো একটা ফ্রেন্ড মানুষজনকে অর্গানাইজ করতে পারে, কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারে, এটা তার দক্ষতা বা হলো উদ্যোগ। তার মানে অর্থনীতির ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক সম্পদও বুঝলাম, মানবীয় সম্পদও বুঝলাম। এরপরে যদি যাই উৎপাদিত সম্পদ, এটা কি আবার? প্রাকৃতিক, দেখো প্রকৃতিকে এবং মানুষকে কাজে লাগিয়ে যে সম্পদগুলো সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়। তার মানে প্রকৃতি থেকে আমরা যে সম্পদগুলো পাইছি ওগুলাকে একত্র করব, আর মানুষের যে ইনোভেটিভ পাওয়ার আছে ওইগুলাকে আমরা একত্রিত করব। ওইগুলাকে একত্রিত করে আমরা নতুন একটা প্রোডাক্ট বানাবো যেটাকে আমরা বলবো উৎপাদিত সম্পদ। এগুলা কি হইতে পারে? প্রথমত আছে আমাদের কাঁচামাল, যন্ত্রপাতি, কারখানা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি মানুষ তৈরি করে। তার মানে আলটিমেটলি যেই সকল জিনিসগুলো মানুষ তৈরি করে সেটাকে আমরা বলবো উৎপাদিত সম্পদ। তার মানে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম, একটা হলো প্রকৃতিকে ব্যবহার করব, আর মানুষকে ব্যবহার করে আমরা যা যা তৈরি করি। ঠিক আছে, প্রকৃতি থেকে মনে করো আমরা সম্পদ নেই, আর মানুষ হলো সেটাকে বানায়। এই দুইটার কম্বিনেশনে আমরা যে প্রোডাক্ট গুলো বানাই সেটাকে আমরা বলবো উৎপাদিত সম্পদ। সেটাকে আমরা বলবো কি? উৎপাদিত সম্পদ। আই গেস বুঝে গেছো যে উৎপাদিত সম্পদ বলতে আমরা কি কি বুঝি। এরপরে যদি তোমাদেরকে টপিকে যাই, আচ্ছা সম্পদের শ্রেণী বিভাগ বুঝছো? সম্পদের শ্রেণী বিভাগ বুঝতে পারছো নাকি বলো? ভাইয়া আপনার নাম কি? আমার নাম কাইফ। আমি লিখে দিচ্ছি, দাঁড়া বাবা, আমি লিখে দিচ্ছি। ভাইয়া আপনার নাম কি? মাই নেম ইজ কাইফ। খুশি এবার? মাই নেম ইজ কাইফ। এরপরে চলে যাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ। আমাদের দেশে কি কি ধরনের অর্থনৈতিক সম্পদ আছে? আমাদের দেশে কি কি ধরনের অর্থনৈতিক সম্পদ আছে এবার আমরা এটা জানবো। প্রথমত আমাদের আছে কৃষি সম্পদ। কৃষি সম্পদ বলতে কি কি আমরা সবাই জানি, খাদ্য এবং কাঁচামাল ব্যবহার করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। খাদ্য কাঁচামাল সরবরাহ করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ফসল উৎপাদন, কৃষিজ সামগ্রী এবং রপ্তানির মাধ্যমে তোমার কি পায়? রাজস্ব বৃদ্ধি পায়। এখন রাজস্ব কি এটা তোমরা ইন ফিউচারে বড় হলে তারপর আবার জানবা। খনিজ সম্পদ আছে আমাদের, পরীক্ষা প্রশ্ন আসতে পারে গ নাম্বার বা ঘ নাম্বারে। আমাদের দেশে কি কি ধরনের অর্থনৈতিক সম্পদ আছে? আমাদের আছে খনিজ সম্পদ, যেমন যেগুলো আমরা মাটির নিচ থেকে পাই। মেন কথা যেগুলো আমরা মাটির নিচ থেকে পাই, মাটির নিচ থেকে পাই। কোন কোন জিনিস আমরা মাটির নিচ থেকে পাই? তেল,
গ্যাস, কয়লা, ধাতব খনিজ পদার্থ এগুলো এগুলো রপ্তানি এবং শিল্পে ব্যবহৃত হয়, যা কর্মসংস্থান বাড়ায়। তার মানে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের দেশে কৃষি সম্পদ আছে, খনিজ সম্পদ আছে আমাদের দেশে। এটা আমাদের কৃষি সম্পদ, এই আমাদের খনিজ সম্পদ। এরপরে আমাদের দেশে আছে বনজ সম্পদ। বনজ সম্পদ মানে কি? এক কথায় বনজ সম্পদ মানে হলো বন, এক কথায় বন। কাঠ, পণ্য, তোমার বন্য প্রাণী, ঔষধি গাছের মতো সম্পদ বন থেকে পাওয়া যায়, যা শিল্প এবং বাণিজ্যের জন্য কাঁচামাল হিসেবে কাজ করে এবং পরিবেশ সুরক্ষা অবদান রাখে। তার মানে আমরা বন থেকে প্রয়োজনীয় যা যা জিনিস পাই, বন হলো আমাদের একটা সম্পদ ডেফিনেটলি। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে যত ধরনের পশু পাখি আছে সেগুলো আমরা বন থেকে পাই। আমাদের বিভিন্ন ধরনের ঔষধি গাছপালা আছে, সেগুলো কিন্তু আমাদের বনের একটা অংশ। এরপরে যদি আমরা পাই প্রাণীজ সম্পদ। প্রাণীজ সম্পদ যদি বলতে কি কি পাই? গরু, গবাদি পশু, মাছ এবং অন্যান্য প্রাণীজ সম্পদ, যা খাদ্য সরবরাহ এবং এগুলো আমাদের দেশের উন্নয়নেও ব্যবহার করা হয় বা বৈদেশিক আয়ের জন্য ব্যবহার করা হয়। এই চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট? এই চ্যাপ্টারটা হলো তোমাদের 18 মার্ক আসবে এই চ্যাপ্টার থেকে, 18 থেকে 20 মার্ক। তোমার বইয়ে 9টা দেওয়া আছে, আমি তো তোমার বইয়ের 9টা পড়াবো না ভাইয়া। তোমাদের বইয়ের 9টা আমি তো বেসিক ধারণা দিয়ে দিছি, এবার তোমরা জাস্ট রিডিং পড়ে নিবা, ঠিক আছে? বুঝছো? ভাইয়া কি 2026-এর বই দিয়ে পড়াচ্ছেন? না, তোমাদের বই দিয়েই তো পড়াচ্ছি ভাইয়া, তোমাদের বই দিয়েই তো পড়াচ্ছি। কেন তোমার মনে হচ্ছে না তোমাদের বই দিয়েই পড়াচ্ছি? দাঁড়াও, তোমাদের বইটা আমি আগে ওপেন করি তাহলে। তোমাদের কি মনে হচ্ছে না তোমাদের বই দিয়ে পড়াচ্ছি? দাঁড়াও তাহলে তোমাদের বইটা একটু বের করি, যদি তোমাদের না মনে হয় যে তোমাদের বই দিয়ে পড়াচ্ছি। ধৈর্য ধরো, তোমাদের বইটা বের করি তাইলে। বই ওপেন হয় না কেন? আচ্ছা ফাইন, দাঁড়াও তোমাদের বইটা তোমাদেরকে বই ওপেন করিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। বইটা ওপেন হচ্ছে না কেন এখানে? আজব। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে তোমরা 18 থেকে 20 মার্ক মতো কমন পাবা। উইয়ার্ড তো খুবই। পাঠ্যপুস্তকে ক্লিক করলাম, খুবই উইয়ার্ড, খুবই উইয়ার্ড। আচ্ছা আমি বের করতেছি, ওয়েট, ফোন থেকে বের করে এখানে ট্রান্সফার করতেছি। ওকে, তো আমরা যে পর্যন্ত পড়তেছিলাম আমরা একটু দেখতে থাকি। আমি তারপর প্রাণীজ সম্পদ বলতে কি বোঝাচ্ছি? যেখান থেকে আমাদের কর্মসংস্থান বা আমরা প্রাণীদের মাধ্যমে, এই যে আমাদের দেশে তোমার গরু ছাগল হাঁস মুরগি, ঠিক আছে, গরু ছাগল হাঁস মুরগি এগুলো যে পাচ্ছি না, এগুলো কিন্তু প্রাণী। সো ভাইয়া 18 মার্ক কি সিকিউ? আমি বলছি ক্লাসের শুরুতে সিকিউ, এমসিকিউ, এসকিউ বিভিন্ন ক্যাটাগরির কোশ্চেন আসতে পারে। সো স্পেসিফিক্যালি বলা খুবই টাফ, বাট আমি এতটুকু বলতে পারি 20 মার্ক এই চ্যাপ্টার থেকে কমন পাবা। সেটা ইন টার্মস অফ সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, এসকিউ মিলায়ে আসতে পারে। ওকে, আমি তোমাদের বইটা বের করে আগে এখানে পাঠাই, তারপর তোমাদেরকে দেখাই যে হ্যাঁ এটা এই চ্যাপ্টারই, নাহলে তোমরা পাগল বানায় ফেলবা আমাকে, আমি জানি।
একটু ওয়েট করো গাইজ, আমি বইটা ওপেন করি, দাঁড়াও। চলে আসছে বই। এসকিউটা একটু দেখাই দেন। হ্যাঁ দেখাই দিব, নো ইস্যুস ভাইয়া। এসকিউ দেখাই দিব, বলে দিব যে কি কি আছে। আচ্ছা আমরা এই টপিকটা পড়ি, পড়তে পড়তে আচ্ছা বই চলে আসছে, বই চলে আসছে আমাদের। ফাইন, আমি তোমাদেরকে আগে বইটা ওপেন করে দেখাই, দাঁড়াও, তাহলে অ্যাটলিস্ট তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হোক। ওকে 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 ওকে, কই গেল? আসে না এখনো, একটু ওয়েট করো গাইস। এখনো আসে নাই। আচ্ছা আসলে আমি দেখাই দিচ্ছি। কেন যে এরকম হচ্ছে আজকে নেটে, গড নোস। ওকে, সো এরপর আমরা পড়তেছি শক্তি সম্পদ। শক্তি সম্পদ কি ভাইয়া? এই যে আমাদের দেশে যত ধরনের শক্তি আছে, হ্যাঁ, শক্তি বলতে আমরা কি বলতে, যেমন বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য শক্তি। যেমন মনে করো তোমরা টারবাইন দেখছো না অনেকে, তোমরা অনেকে টারবাইন দেখছো না? এই যে এরকম তোমার টারবাইন, টারবাইন ঘুরে ঘুরে যে শক্তি উৎপাদন করে। এই যে টারবাইন গুলো আমাদের যে শক্তি উৎপাদনের উৎস, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু মানে উৎপাদনশীল কাজকর্ম করতে পারি। তোমরা অনেকে জানো যে আগেরকার টাইমে কিন্তু আমাদের দেশে, আমাদের দেশে যে গ্রাম অঞ্চলে দেখবা তোমার গ্যাস উৎপাদন করা হইতো। ওই যে দেখবে একটা কি বলা যায়, একটা ড্রামের ভেতরে বিভিন্ন ধরনের ঘাস পাতা এগুলাকে একত্র করে এরকম এরকম করে দেখবা আমাদের আগেকার টাইমে দাদা দাদি নানা নানিরা গ্যাস উৎপাদন করতে, এবং ওই গ্যাস দিয়ে কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের কাজকর্ম করা হইতো। ঠিক আছে, বুঝছো? ওকে, সো শক্তি সম্পদ হলো আমাদের দেশের একটা সম্পদ। এরপরে যদি যাই, পানি সম্পদ, ডেফিনেটলি পানিও আমাদের দেশের একটা সম্পদ। ওকে, পানি আমাদের দেশের একটা সম্পদ। কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং জীবনযাপনের জন্য বিভিন্ন জায়গাতে আমরা পানি ব্যবহার করে থাকি। এরপরে আচ্ছা, সো আমাদের যে সম্পদ, পরীক্ষায় প্রশ্ন আসবে বাংলাদেশে কি কি ধরনের অর্থনৈতিক সম্পদ আছে, এটা তোমরা ক্লিয়ার হইছো? বাংলাদেশে আমরা প্রথমে কি পড়ছি? আমরা প্রথমে পড়ছি সম্পদ কি, প্রথমে আমরা পড়ছি অর্থনৈতিক সম্পদ কি, অর্থনৈতিক সম্পদের চারটা বই, চারটা কি কি প্রয়োজন। এরপরে বাংলাদেশের সম্পদের শ্রেণী বিভাগ পড়ছি, আমাদের দেশে কি কি ধরনের সম্পদ আছে এগুলা পড়ছি। সো এই আমাদের দেশে কি কি ধরনের সম্পদ আছে এটা বুঝতে পারছো নাকি বলো? আমাদের দেশে কি কি সম্পদ আছে এটা বুঝতে পারছো? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তোমাদের বইয়ে শক্তি সম্পদের কয়েকটা দেখবা স্থানের নাম দেওয়া আছে, হ্যাঁ, ওইগুলো একটু দেখে নিও। ঠিক আছে, স্থানের নাম দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা। এছাড়া তোমাদের বইয়ের ভিতরে দেখবা খনিজ, তোমার খনিজ সম্পদের আরো 9টা দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, এগুলো একটু দেখে নিলেই হয়ে যাবে। এবার আমরা পড়বো হলো দ্রব্য। এবার আমরা কি পড়বো ভাইয়া? এবার আমরা পড়বো দ্রব্য। সো দ্রব্য কি? দ্রব্য বলতে আমরা ডিরেক্ট বুঝি প্রোডাক্ট। দ্রব্য বলতে আমরা সাধারণত বস্তুগত সম্পদকে বুঝি যা মানুষের অভাব পূরণ করে। সো দ্রব্য কি? দ্রব্য হলো আমাদের বস্তুগত, বস্তুগত সম্পদ যা আমাদের অভাব পূরণ করে, যা আমাদের অভাব পূরণ করে। ঠিক আছে, প্রথমত হলো আমাদের অবাধ লভ্য দ্রব্য। পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে
দ্রব্য থেকে আমাদের সবচেয়ে বেশি এমসিকিউ আসে। সো আমাদের এই টপিকটা একটু ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, দ্রব্য, এই টপিকের প্রথমেই আমাদের কি আছে ভাইয়া? অবাধলভ্য দ্রব্য, সহজলভ্য এবং বিনামূল্যে পাওয়া যায় এমন দ্রব্য, মানে যে প্রোডাক্টগুলো আমরা বিনামূল্যে পাই। বিনামূল্যে আমরা কি কি পাই? বিনামূল্যে আমরা পাই পানি, বাতাস, সূর্যের আলো, এগুলো। তার মানে যেগুলো অবাধলভ্য দ্রব্য, ঠিক আছে ভাইয়া? দ্রব্য থেকে তো কোনো কোশ্চেন আসে না, আমি তো বললাম দ্রব্য থেকে এমসিকিউ আসবে। তোমাদেরকে বলবে সূর্যের আলো কোন ধরনের দ্রব্য, এমসিকিউতে বলবে এটা হলো অবাধলভ্য দ্রব্য, ঠিক আছে? অবাধলভ্য দ্রব্য। এরপরে আমাদের আছে কি? অর্থনৈতিক দ্রব্য। এই দ্রব্যগুলো একটু ভালোভাবে বুঝো। সীমিত পরিমাণে পাওয়া যায় এবং চাহিদা বেশি, যার জন্য মূল্য পরিশোধ করতে হয়। তার মানে অর্থনৈতিক দ্রব্য হলো এমন জিনিস যার জন্য আমাদের টাকা দিতে হয়, যার জন্য কি করতে হয়? আমাদের টাকা দিতে হয়। যেমন চাল, গম, চিনি, তেল, যেগুলোর জন্য মেইন কথা হইলো যার জন্য আমাদের মনে রাখবা অর্থনৈতিক দ্রব্য হলো সকল দ্রব্য যেগুলোর জন্য আমাদের টাকা দিতে হয়। এখানে কয়েকটা উদাহরণ দিছি, বাট আলটিমেটলি সকল ধরনের প্রোডাক্টের জন্য তো আমাদের টাকা দিতে হয়। তার মানে সকল প্রোডাক্টই আমাদের অর্থনৈতিক দ্রব্য। সকল প্রোডাক্টই কি দ্রব্য? অর্থনৈতিক দ্রব্য, যার জন্য আমাদের টাকা দিতে হয়। এরপরে আছে আমাদের হলো ভোগ্য দ্রব্য, দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য পণ্যগুলো। যেমন দৈনন্দিন জীবনে আমরা কি ব্যবহার করি? চাল, আলু, ডিটারজেন্ট, সাবান, দৈনন্দিন জীবনে। তারপর এখানে আছে আবার লবণ, বুঝছো? লবণ, এগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেগুলো হলো আমাদের ভোগ্য পণ্য। কি পণ্য? ভোগ্য পণ্য বা ভোগ্য দ্রব্য। পার্থক্যগুলো বুঝো কিন্তু ভাইয়া। হ্যাঁ, পার্থক্যগুলো বুঝো। প্রথমে আমরা পড়লাম কি দ্রব্য? হ্যাঁ, কনঙেও আসে। ভোগ্য দ্রব্য বুঝলাম, এরপরে আমরা বুঝলাম অর্থনৈতিক দ্রব্য, অবাধলভ্য দ্রব্য। এরপরে কি আছে আমাদের? স্থায়ী ভোগ্য দ্রব্য, দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় এমন দ্রব্য যা দ্রুত, মনে রাখবা, যা দ্রুত খরচ হয় না। দ্রুত খরচ হয় না কি? গাড়ি, মোটরসাইকেল, টেলিভিশন, ক্যামেরা, মোবাইল ফোন, ঠিক আছে? যেগুলো একটু বড় অ্যামাউন্টের টাকা। আমি স্থায়ী ভোগ্য দ্রব্য বলে দিচ্ছি, লম্বা সময় ধরে ব্যবহার করি, যেগুলো আমরা লম্বা সময় ধরে যেগুলোকে আমরা ব্যবহার করি, যেসব জিনিসকে আমরা লম্বা সময় ধরে ব্যবহার করি সেগুলোকে আমরা বলবো স্থায়ী ভোগ্য দ্রব্য। কি বলবো ভাইয়া? স্থায়ী ভোগ্য দ্রব্য। পার্থক্যগুলো বুঝো। হ্যাঁ, এরপরে আমাদের আছে অস্থায়ী ভোগ্য দ্রব্য, এমন পণ্য যা একবার ব্যবহারের পরই শেষ হয়ে যায়, একবার ব্যবহার করলেই শেষ। যেমন কি? পাউরুটি, দুধ, কলা, ফল, চা, এই জিনিসগুলো কিন্তু আমরা জাস্ট একবার ব্যবহার করলেই শেষ, এরপরে কিন্তু আরেকগুলোকে আমরা ব্যবহার করি না। যেমন দেখো, পাউরুটির প্যাকেট তুমি একবার খুললেই শেষ, তোমাকে খায় ফেলতে হবে। দুধের প্যাকেট তুমি একবার খুললে তোমাকে শেষ করে ফেলতে হবে, নাহলে দুধ নষ্ট হয়ে যাবে। ফলকে তুমি একবার কিনে এনে কাটলেই ফল কিন্তু ওই যে লাল কালচে পড়ে যাবে, খেয়ে ফেলতে হবে। চা, তুমি একবার চা পাতাকে গ্লাসের ভিতরে ঢালছো, গরম করছো, মানে ওই চাটা তোমাকে খাইতে হবে, নাহলে চা শেষ হয়ে ওই চা ঠান্ডা হয়ে যাবে। তার মানে স্থায়ী অস্থায়ী ভোগ্যদ্রব্য হলো যেগুলোকে আমরা ভোগ করি বাট যেগুলো স্থায়ী হয় না, কম টাইম থাকে, যেগুলো কম সময়ের জন্য আমরা ব্যবহার করি। এরপরে আমাদের আছে মধ্যবর্তী দ্রব্য। কি দ্রব্য? মধ্যবর্তী দ্রব্য, উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত পণ্য যা চূড়ান্ত পণ্য তৈরিতে ব্যবহৃত হয়, যা চূড়ান্ত পণ্য তৈরিতে ব্যবহৃত, মানে মিডল প্রোডাক্ট। এটাকে মনে রাখবা, এটা হলো মিডল প্রোডাক্ট। মিডল প্রোডাক্ট কি? যেমন মনে করো কাপড় তৈরি করার জন্য কাঁচা তুলা, এটা কিন্তু একটা মিডল প্রোডাক্ট। তুলা এবং মাঝখানে তুলার যে অবস্থাটা থাকে ওইটা। গাড়ির যন্ত্রাংশ, গাড়ি তৈরি করার জন্য গাড়ির যন্ত্র। কাগজ তৈরি করার জন্য কাঠ থেকে কাগজ তৈরি করা হয়। তার মানে একটা প্রোডাক্ট আলটিমেটলি সেই প্রোডাক্টটা পাওয়ার জন্য মাঝখানে যেসব জিনিসগুলোকে ব্যবহার করা হয়, মাঝখানে, ঠিক একইভাবে মাঝখানে, ওইটাকে আমরা বলবো মধ্যবর্তী দ্রব্য। মধ্যবর্তী দ্রব্য বলবো আমরা। মধ্যবর্তী দ্রব্য খুব একটা ইম্পর্টেন্ট না। এরপর আমাদের আছে চূড়ান্ত দ্রব্য, এইটা ইম্পর্টেন্ট। চূড়ান্ত দ্রব্য কি? সরাসরি ভোক্তা ব্যবহার করে বা চূড়ান্ত, তার মানে আমরা আলটিমেটলি যে প্রোডাক্টগুলোকে ব্যবহার করি। ওকে, কি কি দেখো? জামা কাপড়, মোবাইল ফোন, গাড়ি, দেখো এগুলো সব কিন্তু অর্থনৈতিক দ্রব্য, কিন্তু স্পেসিফিক্যালি যদি তোমাদেরকে পরীক্ষায় বলে দেয়
তাহলে দেখো চূড়ান্ত দ্রব্য মানে হলো যে প্রোডাক্টগুলো আমরা ডিরেক্ট ব্যবহার করতে পারি, জামা কাপড় আমরা ডিরেক্ট কিনেই ব্যবহার করি, মোবাইল ফোন কিনেই ব্যবহার করি, গাড়ি কিনেই ব্যবহার করি। ওকে, এরপরে হলো মূলধনী দ্রব্য, অনেক বড়টা মানে লার্জ অ্যামাউন্ট অফ মানি। মূলধনী দ্রব্যের জন্য আমাদের অনেক টাকা প্রয়োজন, যেমন কি মেশিন, নির্মাণ যন্ত্রপাতি, কারখানার বিল্ডিং। মানে এই যে বড় বড় মেশিনগুলো, এগুলো কিন্তু অনেক বড় অ্যামাউন্টের টাকা, ঠিক আছে, অনেক বড় অ্যামাউন্টের টাকা। সো এই যে অনেক বড় অ্যামাউন্টের টাকা, এই টাকাগুলো কিন্তু আমরা একদিন ব্যবহার করি না, একটা লম্বা সময় ধরে ব্যবহার করি। সো যে জিনিসগুলো কিনতে অনেক বেশি টাকা লাগে সেগুলোকে আমরা বলবো মূলধনী দ্রব্য, যেগুলা সচরাচর মানুষ ব্যবহার করে না, কোনো কোম্পানি ব্যবহার করে, কোনো কোম্পানি। সানজিদা তোমার কোনটাতে প্রবলেম এটা আমাকে না বললে তো আমি বুঝবো না ভাইয়া, তুমি জাস্ট 5, 6, 9 বললে তো আমি বুঝবো না, আমাকে স্পেসিফাই করে বলতে হবে। ওকে, আর যদি বলো বইয়ের 5 এগুলোর মধ্যে পার্থক্য, তাহলে কোনটা আছে দেখি। আমি তোমাদেরকে অবাধ দ্রব্য বলছি, অর্থনৈতিক দ্রব্য, ভোগ্য দ্রব্য বললাম, অস্থায়ী ভোগ্য দ্রব্য, তারপর হলো তোমার মধ্যবর্তী দ্রব্য বলছি, চূড়ান্ত প্রোডাক্টও বলে দিছি, সবগুলোই তো বললাম। সবগুলা বুঝছো নাকি কারো কোনোটাতে সমস্যা আছে বলো? সবগুলা বুঝছো নাকি কারো কোনোটাতে সমস্যা আছে বলো? বলো বলো বলো। বই ওপেন করা, আবার ভাই বোনা যে কারোর সাথে চ্যাট করতেছি। ইউনিট, ও ইউনিট মানে চ্যাপ্টার, সমস্যা নাই সানজিদা, ওগুলা পড়াই দিব, ওই চ্যাপ্টার গুলা পড়াই দিব, প্যারা নিও না, ঠিক আছে। দ্রব্য সবগুলা বুঝছো? হ্যাঁ বুঝছি সানজিদা, বুঝছি বুঝছি বুঝছি, আর বইলো না, বুঝছি, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, সলভ হয়ে যাবে, সলভ হয়ে যাবে সানজিদা। দ্রব্য সবগুলা বুঝতে পারছো বলো? দ্রব্য সবগুলা বুঝছো নাকি বলো? বুঝছি, ওকে। এবার আমরা পড়বো দ্রব্য আর পণ্যের মধ্যে পার্থক্য কি। দ্রব্য আর পণ্যের মধ্যে পার্থক্য কি, এটা আমাদের খ মার্কের জন্য আসবেই, আসবেই, খ নং আসবেই, 100% শিওর, প্রতি বছর আসছে, তোমাদেরও আসবেই, খ নং এর জন্য আসবেই। আমি তোমাদের এই প্রতিটা চ্যাপ্টার পড়ানোর পরে খ নাম্বারের জন্য কেমন প্রশ্ন আসবে এগুলো লিখে দিব এখন থেকে, ঠিক আছে। এসকিউ এর জন্য কেমন প্রশ্ন আসবে এক একটা চ্যাপ্টার থেকে এগুলো লিখে দিব আমি, ঠিক আছে ভাইয়া। ওকে, দ্রব্য হলো কোনো ভৌত বস্তু যা মানুষের প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়, এটা আমরা জানি। কিন্তু পণ্য হলো দ্রব্য সহ সেবা, যেমন ব্যাংকিং, শিক্ষা, অর্থনৈতিক দ্রব্য। তার মানে দ্রব্য বলতে আমরা আলটিমেটলি কি বুঝতেছি, ঠিক আছে। দ্রব্য বলতে আমরা আলটিমেটলি কি বুঝতেছি, দ্রব্য হলো এমন বস্তু যা মানুষের অভাব পূরণ করে, দ্রব্য মানুষের অভাব পূরণ করে। কিন্তু পণ্য ভাইয়া, মূলধনী দ্রব্য মানে হলো যেগুলো অনেক বড় অ্যামাউন্টের টাকা দিয়ে কিনতে হয়। মূলধনী দ্রব্য মানে হলো অনেক বড়, বইটা একটু রিডিং করো বুঝে যাবা, খেয়াল করো। দ্রব্য মানে হলো যেটা আমরা দোকান থেকে কিনি, সহজ কথায় দ্রব্য মানে হলো যেটা আমরা দোকান থেকে কিনি, সেটা হলো দ্রব্য। আর পণ্য মানে কি? পণ্য মানে হলো যেমন মনে করো একটা ব্যাংক, ওই ব্যাংকের বিভিন্ন ধরনের সেবা আছে, ব্যাংকের জন্য ওগুলা পণ্য, ব্যাংকের জন্য পণ্য, ঠিক আছে। দ্রব্য হলো যেগুলো আমরা দোকান থেকে কিনি, আর পণ্য হলো তোমার একটা কোম্পানি যেসব সার্ভিস আমাদেরকে দেয়, বা একটা কোম্পানি যা যা আমাদের কাছে বিক্রি করে, কোম্পানির জন্য সবকিছু পণ্য। যেমন কি দেখো, যেমন হলো একটা কোম্পানি আমাদেরকে বিভিন্ন ধরনের সেবা দেয়, যেমন ব্যাংকিং সেবা দেয়, আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা দেয়, তারপর হলো তোমার এই যে এবং পণ্য হলো ভোক্তার চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের সেবা বা সুবিধা দেয়। দেখো, পণ্য হলো ভোক্তার
ভোক্তার প্রয়োজন মেটাতে বিভিন্ন সেবা বা সুবিধা। ঠিক আছে, সহজভাবে বলে দিলাম। এই যে বলতেছো হাজারিবাগ থাকি, আমি ক্লাস থেকে ব্যান করি, এখানে কি বাসার অ্যাড্রেস আদান প্রদান করতে আসছো? বলো, এটা কি বাসার অ্যাড্রেস আদান প্রদান করার জায়গা? তুমি কোথায় থাকো? আমি হাজারিবাগ থাকি। হাজারিবাগ কোথায়? হাজারিবাগ আমার মাথায়, এই যে আমার মাথায় হাজারিবাগ, বুঝছো? হাজারিবাগ আমার মাথায়। পরীক্ষায় যা লেখো, স্যার আপনার বাসা কোথায়, স্যার আপনি কোথায় থাকেন, পরীক্ষায় এগুলো লেখো খাতায়। আমি পড়াইতেছি দ্রব্য আর পণ্যের মধ্যে পার্থক্য, ওর আর একজন আরেকজনের বাসার অ্যাড্রেস নিতেছে। ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হইতে সময় লাগে না, ভালো হয়ে যাও তোমরা। দ্রব্য আর পণ্যের মধ্যে আরো সহজভাবে বলি, দ্রব্য হলো যা আমাদের অভাব পূরণ করে, যা আমাদের অভাব পূরণ করে, অভাব পূরণ করে, যা আমাদের অভাব পূরণ করে সেটাকে আমরা বলি দ্রব্য। ঠিক আছে, সেটাকে আমরা বলি দ্রব্য। আর পণ্য কি? পণ্য মানে হলো ওই প্রোডাক্টটা বিভিন্ন ধরনের সেবা বা সুবিধা যা কোম্পানি আমাদেরকে প্রদান করে। ঠিক আছে, যা কোম্পানি আমাদেরকে প্রদান করে সেটাকে আমরা বলবো পণ্য। ওকে, আমরা নামাজের ব্রেকে যাব, এখন। নামাজের ব্রেক থেকে আমরা, হ্যাঁ নামাজের ব্রেকে যাব আমরা এখন। নামাজের ব্রেক থেকে আমরা ব্যাক করব 5টা 2। নামাজ ব্রেক, নামাজের ব্রেকে যাচ্ছি আমরা, সবাই 5টা 2 ক্লাসে চলে আসবা। 5টা 2 আমরা আবার শুরু করব। 5টা 2 আমরা নামাজের ব্রেক থেকে আবার ক্লাস শুরু করব। ওকে, হ্যাঁ বুঝতে পারছি, নামাজের ব্রেক দিচ্ছি। এটার পরে এসে আমরা পড়বো সুযোগ ব্যয়। ওকে, নামাজের ব্রেক দিচ্ছি সবাইকে। ক্লাস কি ফুল 6টা অবধি হবে? হ্যাঁ 6টা অবধি হবে। ওকে, সো আমাদের নামাজের ব্রেক শেষ। এবার আমরা আরেকটা টপিকে যাব, যে টপিকটা তো 1 মিনিট লেট হলে তোমরা এরকম কেন শুরু করছো? 5টা 2 বাজে, 5টা 3 বাজে, এরকম কেন শুরু করছো? গাইজ বি আ ম্যাচিউর পারসন। ওকে, মানে 1 মিনিট লেট হওয়া আহামরি কিছু না। তোমার পড়া পুরো চ্যাপ্টার কমপ্লিট করে যাওয়াটা আমার দায়িত্ব। সো আমি পুরো চ্যাপ্টার পড়ায় কমপ্লিট করায় তারপর যাবো, এটা 1 মিনিট লেট হোক আর 5 মিনিট লেট হোক। ওকে, আমি পুরো টপিক কমপ্লিট করায় তারপরই যাব। তো তোমাদের এটা নিয়ে ভাবার কিছু নেই যে ভাইয়া আপনি কই লেট হয়ে গেল কেন, কি হইলো। 1 মিনিট 2 মিনিট লেট হইতেই পারে এক্সট্রা। আচ্ছা, এবার আমরা পড়বো সুযোগ ব্যয়। তোমাদের বইয়ের সুযোগ ব্যয়ের টপিকটা আমরা এবার পড়বো। ঠিক আছে, এবার আমরা পড়বো সুযোগ ব্যয়। সবাইকে আসছো? আসলে একটা থামস আপ দাও, আবার পরে আবার বলবো ভাইয়া বুঝিনি, আবার বুঝান। সবাইকে আসছো নাকি? একটা থামস আপ দিয়ে জানাও। আসছো সবাই? আসলে একটা থামস আপ দাও, আসলে অ্যাটলিস্ট একটা থামস আপ দাও, নাহলে বুঝবো না যে আসছো। একটা থামস আপ দাও গাইস, আসলে একটা থামস আপ দাও, যে সবাই আসছো এটা বুঝি একটু। ঠিক আছে, সুযোগ ব্যয় এটা কি? সহজভাবে আমরা যদি তোমার ইসে যাই, মানে ইটস লাইক আমরা যদি কাকে বলতে যাই, হ্যাঁ আমরা যদি কাকে বলতে যাই,
সুযোগ ব্যয় জিনিসটা কি সবাই একটু বুঝো আগে। আরে বাবা, সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় কি? দুটি দ্রব্য বা প্রকল্প বা সিদ্ধান্তের মধ্যে থেকে একটিকে গ্রহণ করলে অন্যটিকে বাদ দিতে হয়, যাকে সুযোগ ব্যয় বলে। যাকে কি বলে? সুযোগ ব্যয় বলে। উদাহরণ দিতেছি, মনে করো তোমার কাছে 100 টাকা আছে। এই 100 টাকা দিয়ে তুমি হয় বার্গার খাইতে পারবা, না হয় তুমি পিৎজা খাইতে পারবা। তুমি যদি এই 100 টাকা দিয়ে বার্গার খাও তাহলে তোমার পিৎজাকে ত্যাগ করতে হবে। তাহলে হলো বার্গার খাওয়ার সুযোগ ব্যয় হলো পিৎজা ছেড়ে দেওয়া। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি পিৎজাকে গ্রহণ করো তাহলে তোমার এই বার্গার খাওয়াটাকে ছেড়ে দিতে হবে। তার মানে পিৎজা খাওয়ার সুযোগ ব্যয় হলো বার্গারকে ছেড়ে দেওয়া। তার মানে ভাই এই চ্যাপ্টার থেকে কি চিত্র আসার পসিবিলিটি আছে? এই চ্যাপ্টার থেকে চিত্র অবশ্যই আসবে। আমি এখনো চিত্র পড়াই নেই, চিত্র অবশ্যই আসবে। সামনের টপিকটাই চিত্র। আমি এখন আপাতত সুযোগ ব্যয় পড়াচ্ছি। সুযোগ ব্যয় কি? দুইটা দ্রব্য অথবা দুইটা প্রকল্প অথবা দুইটা সিদ্ধান্তের মধ্য থেকে একটাকে গ্রহণ করলে অন্যটিকে বাদ দিতে হয়, এটাকে অর্থনীতিতে সুযোগ ব্যয় বলা হয়। এটা বুঝছো নাকি? আগে বলো আমাকে, সুযোগ ব্যয়ের কনসেপ্টটা বুঝছো নাকি? তোমার কাছে সিদ্ধান্ত নিতে হবে একটা, এই একটা সিদ্ধান্তের মধ্য থেকে যে কোনো একটাকে চুজ করলে আর একটাকে ছেড়ে দিতে হবে, এই একটার একটা সুযোগ ব্যয়। বুঝতে পারছি না ভাইয়া, আবার একটু বুঝান প্লিজ। বুঝতে পারছো না? মনে করো তুমি দোকানে গেছো, দোকানে যেয়া তুমি বলছো আমাকে আইসক্রিম দেন। এখন তোমার আইসক্রিম খাওয়ার কথা চিন্তা হলে তোমার মনে হলো আমি একটা চকলেটও কিনতে পারি। এখন তোমার কাছে টাকা আছে কম, তোমার কাছে টাকা আছে 100। ওই 100 টাকা দিয়ে তুমি হয় দোকান থেকে চকলেট কিনবা, না হলে তুমি আইসক্রিম কিনবা। যদি তুমি আইসক্রিম কিনো তাহলে তোমার চকলেট কিনতে পারবা না, যদি তুমি চকলেট কিনো তাহলে তুমি আইসক্রিম কিনতে পারবা না। এই যে একটা কিনতে গেলে আরেকটাকে যে ছেড়ে দিতে হচ্ছে, এইটাই সুযোগ ব্যয়। বাবারে সহজ কথা, তোমার বাসা, তুমি এই যে এখন ক্লাস করতেছো, এই ক্লাস করার সুযোগ ব্যয় কি আমার বলো তো দেখি। এই যে ক্লাস করতেছো, কোন কোন জিনিস বাদ দিয়ে তুমি এখন ক্লাস করতেছো এটা আগে বলো, তাইলে আমি বুঝতে পারবো তোমরা সুযোগ ব্যয় বুঝছো কিনা। এই ক্লাস করারও এখন একটা সুযোগ ব্যয় আছে, এই ক্লাস করারও এখন একটা সুযোগ ব্যয় আছে। সুযোগ ব্যয়টা কি বলো? এই এখন তোমরা যারা ক্লাস করতেছো, এই ক্লাস করার সুযোগ ব্যয় কি? কোন কোন জিনিস ছেড়ে দিছো এই ক্লাস করার জন্য, কোন কোন জিনিস তুমি করতে পারো নাই, ওইটাই সুযোগ ব্যয় বাবা। কারণ আমার একটু বলো কমেন্টে যে তোমরা এই ক্লাস করার জন্য কি কি জিনিস করো নাই, বলো দেখি। হ্যাঁ দেখছো, এই যে হাবিবা বলতেছে ভাই এটা তো ফার্স্ট চ্যাপ্টারেও পড়াইছিলেন। দেখছো ভাইয়া, বারবার পড়াইতে হয় তাও বুঝে না। এখন আমাকে আগে বলো এই ক্লাস করার জন্য তোমার সুযোগ ব্যয় কি? টিভি দেখা, এই যে জোবা বলছে টিভি দেখা, আর কি বলো? এই ক্লাস করার সুযোগ ব্যয় কি? আমার জন্য এই ক্লাস নেওয়ার সুযোগ ব্যয় হলো ঘুম। আমি ইচ্ছা মতো ঘুমাইতাম, একদম ইচ্ছা মতো ঘুমাইতাম। এখন আমি বাইরে যাওয়া, বাইরে যেতে পারতেছি না, ফোন দেখতে পারতেছি না, টিভি দেখতে পারতেছি না, রিলস দেখতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, বন্ধুর সাথে গল্প করতে পারতেছি না, কোচিং বাদ দিয়ে ক্লাস করতেছি, অনেক কিছু আছে। তার মানে এই যে এটাই বাবা, সুযোগ ব্যয় বলতে বোঝায় তুমি যে কোনো কিছু
একটা গ্রহণ করছো, এটার জন্য তোমার আরেকটাকে ছেড়ে দিতে হচ্ছে, এটাই সুযোগ ব্যয়। ঠিক আছে, এইটাই সুযোগ ব্যয়, সহজ কথা। এই যে বুঝে গেছো সুযোগ ব্যয় কি। এবার যদি আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে আরেকটা, এই যে এখানে আরেকটা উদাহরণ দেয়া আছে দেখো, আমরা যদি উদাহরণটার দিকে দেখি, ধরো তুমি কলেজে পড়ার জন্য একটা কোর্সে ভর্তি হইলা, যার জন্য তোমার বছরে 50,000 টাকা খরচ গেছে। একই সময়ে তুমি যদি কোনো জায়গায় কাজ করতা তাহলে তুমি 60,000 টাকা ইনকাম করতে পারতা। এখানে তোমার সুযোগ ব্যয় হলো 60,000 টাকা, কারণ তুমি তোমার লেখাপড়ার জন্য 60,000 টাকা কামাইতে পারো নাই। বুঝছো? সহজ কথা। তোমার বয়সী অনেক মানুষ আছে যারা এখন বিভিন্ন জায়গায় কাজ করে, দোকানে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে। তুমি মনে করো গত 5 বছরে লেখাপড়া করতে তোমার পিছনে 50,000 টাকা খরচ গেছে, 5 মাসে 50,000 টাকা খরচ গেছে। এখন এই 50,000 টাকা হলো তোমার লেখাপড়ার খরচ। যে স্টুডেন্টটা এখন লেখাপড়া না করে কাজ করতেছে সে 60,000 টাকা কামাইছে। তার মানে এই যে তোমার এই 50,000 টাকার সুযোগ ব্যয় হলো 60,000 টাকা, আবার এই 60,000 টাকার সুযোগ ব্যয় হলো এই 50,000 টাকা, এটাই হলো সুযোগ ব্যয়। শেষ। এরপরে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখা। চলো এবার এখান থেকে আসবে তোমাদের ম্যাথ, এইখান থেকে আসবে তোমাদের ম্যাথ। চলো এবার আমরা ম্যাথের পড়া পড়বো। ওকে বাবা, এবার আমরা ম্যাথের পড়া পড়বো। ম্যাথ আমরা এবার পড়বো উৎপাদন সম্ভাবনা রেখা। সবাই ফোকাস। উৎপাদন সম্ভাবনা, এখান থেকে তোমাদের 10 মার্কের সিকিউ আসবে, এই টপিকটা থেকে 10 মার্কের সিকিউ আসবে। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু ভালো করে বুঝে, একবার বুঝাবো বুঝে যাবা। 10 মার্কের সিকিউ আসবে একটা এই চ্যাপ্টার থেকে। তো বাবারা একটু ভালো করে বুঝো। দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা, দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা দুটি দ্রব্য উৎপাদন যে রেখার মাধ্যমে, ইয়েস ভুলে গেছি, যে রেখার মাধ্যমে, সরি, যে রেখার মাধ্যমে দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয়, একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয় যে রেখার মাধ্যমে দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা একটা রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলতেছি আমরা। এটা আপাতত বুঝছো কিনা বলো। দুইটা জিনিস কি কি পাইলাম আমরা, দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা, সম্ভাবনা একটা রেখার মাধ্যমে প্রকাশ করতেছি আমরা, একটা রেখার মাধ্যমে প্রকাশ করতেছি, এটাকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায়, এটা থেকে পরীক্ষায় তোমার ক এবং খ নং প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে। ওকে, এ থেকে তোমার ক এবং খ নাম্বার প্রশ্ন আসবে। এটা বুঝছো নাকি আমাকে একটু জানাও।
সুযোগ ব্যয়ের সাথে ছোট্ট একটা টপিক বাকি আছে, ওই টপিকটা পরে এই টপিকটাতে বোঝাবো। এটা বুঝছো নাকি আমাকে বলো? যে রেখার মাধ্যমে দুটি দ্রব্য উৎপাদনের সমমানে একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে উৎপাদন সমমানা রেখা বলা হয়। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, উৎপাদন সমমানা রেখার সাথে কিন্তু আমাদের আরেকটা টপিক ছিল, উৎপাদন সমমানা রেখার সাথে আমাদের আরেকটা টপিক ছিল, সেটা হলো চয়ন। চয়নটা পড়াতে ভুলে গেছি। চয়ন কি? চয়ন, চয়ন বলতে আমাদের বোঝায় যে মনে করো একটা জমি, ঠিক আছে, মনে করো এটা একটা জমি, এটা একটা জমি, এই জমিতে ধান এবং একই সাথে পাট উৎপাদন করা যায়, ধান আর পাট এই জমিতে উৎপাদন করা যায়। এখন কাশেম সাহেব, মনে করো এই জমিটা হলো কাশেম সাহেবের, এই জমিটা হলো কাশেম সাহেবের। এই জমিতে কাশেম সাহেব পুরা জমিতে যদি ধান উৎপাদন করতে চায় তাহলে কাশেম সাহেবকে 120 তোমার টন, মনে করো 120 টন সে ধান উৎপাদন করতে পারবে এখানে। আর যদি পাট উৎপাদন করে তাহলে সে মনে করো 80 টন পাট উৎপাদন করতে পারবে। চিন্তা করো, এই জমিটা হলো কাশেম সাহেবের। কাশেম সাহেব এই জমিতে, পুরা জমিতে হয় 120 টন ধান উৎপাদন করতে পারবে, না হলে সে 80 টন পাট উৎপাদন করতে পারবে। এখন এই যে কাশেম সাহেব ধান উৎপাদন করবে নাকি পাট উৎপাদন করবে, এইটাকে আমরা বলতেছি চয়ন। কাশেম সাহেব তার জমিতে কি উৎপাদন করবে এটাকে আমরা বলবো চয়ন। ঠিক আছে? হ্যাঁ, চয়ন মানে এক কথায় চুজ করা। চয়ন কাকে বলে? দুইটি দ্রব্যের মধ্য থেকে কোন দ্রব্য উৎপাদন করবে এবং কোন দ্রব্য ছেড়ে দিব, এটাকে চয়ন। চয়ন কাকে বলে এটা কখনো পরীক্ষায় আসে না। চয়ন কাকে বলে আর সুযোগ ব্যয় কাকে বলে একই কথা, কিন্তু চয়নটা হলো জমির ক্ষেত্রে কাজে দেয়। চয়নটা আমরা জমির ক্ষেত্রে কাজে দিই। চয়ন মানে হলো চুজ করতেছি আমি। ঠিক আছে? এটা বুঝছো নাকি বলো? একটা জমি, এই জমিতে উৎপাদন, একটা প্রোডাক্ট উৎপাদন করতে গেলে এতটুকু, আর একটা প্রোডাক্ট উৎপাদন করতে গেলে এতটুকু, একসাথে না, আলাদা আলাদা যদি উৎপাদন করতে হয় তাহলে তাকে একটাকে চুজ করতে হবে আর একটাকে ছেড়ে দিতে হবে। এখন এটাকে চুজ করলে এটাকে ছাড়তে হবে, এটাকে চুজ করলে এটাকে ছাড়তে হবে। এখন কোনটাকে চুজ করবে, কোনটাকে ছেড়ে দিবে, এই চিন্তাটা করাই হলো চয়ন বলা হয়। মানে কাশেম সাহেবের এই চিন্তাটা করা যে আমি কোনটাকে উৎপাদন করব, এটাই হলো চয়ন। বুঝছো নাকি বলো? চয়ন বুঝছো নাকি আমাকে জানাও। চয়ন বুঝছো নাকি আমাকে জানাও। চয়ন বুঝছো নাকি আমাকে বলো। চয়ন ক্লিয়ার? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, সো উৎপাদন সমমানা রেখা, সুযোগ ব্যয় একই কথা। হ্যাঁ, উৎপাদন সমমানা রেখা থেকে আমাদের পরীক্ষায় চিত্র আসবে। সো চিত্রগুলো কেমন হবে দেখতে, আমি তোমাদেরকে এখন একটা বোর্ডের অঙ্ক করাবো। ওকে, একটা বোর্ডের ম্যাথ করাবো তোমাদেরকে আমি এখন। সবাই একটু খেয়াল করো। বোর্ডে আমাদেরকে এরকম একটা বক্স দিয়ে দিবে, সবাই একটু ভালোভাবে ফোকাস হয়ে খেয়াল করো। হ্যাঁ ভাইয়া, আমি একটু রিকোয়েস্ট করতেছি, সবাই একটু ফোকাস হয়ে ভালোভাবে খেয়াল করো। না আঁকি, সুন্দর করে আঁকি, সুন্দর করে আঁকি। তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি, একটু ফোকাস মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, একবার করাইলেই বুঝে যাবা। পরীক্ষায় আমাদের এখান থেকে সৃজনশীল আসবে, আমাদের এরকম একটা বক্স দেয়া থাকবে পরীক্ষায়। ঠিক আছে, এরকম একটা বক্স দেয়া থাকবে। ভাইয়া তুলি আপুকে চেনেন? হ্যাঁ, তুলি আমার ফ্রেন্ড, তোমাদের তুলি আপু আমার ফ্রেন্ড হয়। খেয়াল করো। সো এটা এখানে দেয়া থাকবে বিন্দু, এখানে দেয়া থাকবে মনে করো ধান আর পাট, এখানে দেয়া থাকবে ধান আর পাট। এখানে বিন্দুগুলোতে দেওয়া থাকলো এ বি সি ডি ই এফ, মনে করো এরকম বিন্দু দেওয়া আছে। পরীক্ষায় আমাদেরকে এখানে মান দিয়ে দিবে। মনে করো কেমন মান দেওয়া থাকতে পারে, আমি যদি ধরি মনে করো 5, 10, 15, 20, 25,
30। আবার এখান থেকে দেয়া থাকবে 5, 10, 15, 20, 25, আরে হ্যাঁ 30। আমি আবার বলতেছি, পরীক্ষায় আমাদের এরকম একটা বক্স দেয়া থাকবে, পরীক্ষায় আমাদের এরকম একটা বক্স দেয়া থাকবে, ঠিক আছে নাফিস? পরীক্ষায় আমাদের এরকম একটা বক্স দেয়া থাকবে, আমাদেরকে বলবে কি এখান থেকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। এইটা আমাদের পরীক্ষায় দেয়া থাকবে, বলবে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে তো পড়ছিলাম না, দুইটা দ্রব্য উৎপাদনের সম্ভাবনা একটা রেখার মাধ্যমে প্রকাশ করাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এই প্রশ্নটা ক্লিয়ার নাকি বলো? এখানে আমাদের বিন্দু দেয়া আছে, ধান এত এত উৎপাদন দেয়া আছে, পাট এত এত উৎপাদন দেয়া আছে, এখান থেকে আমরা চিত্র আঁকবো। এবার চিত্র আঁকবো নাকি? এতটুকু বুঝছো নাকি বলো? এতটুকু বুঝছো নাকি আমাকে বলো? আমরা এখান থেকে এখন চিত্র আঁকবো, এতটুকু বুঝছো? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হলে আমরা এখন চিত্র আঁকি। সবাই আমার সাথে সাথে চিত্রটা আগে দেখবা, সবাই আমার সাথে সাথে চিত্রটা আগে দেখবা, তারপরে খাতায় আঁকবা, ঠিক আছে? আগে চিত্রটা দেখো, হ্যাঁ আগে চিত্রটা দেখো। পরীক্ষায় তোমরা চাইলে এটা গ্রাফ পেপারে আঁকতে পারো, তোমরা চাইলে খাতায় আঁকতে পারো, নো ইস্যুস। আমি এখন নিজে হাতে লিখে দেখাচ্ছি, তোমরা চাইলে গ্রাফ পেপারও করতে পারবা, খাতায়ও করতে পারবা, তোমাদের ফ্লেক্সিবিলিটি। আমরা একটা লম্ব অক্ষ দিব, এরপরে আমরা একটা ভূমি অক্ষ দিব। ভূমি অক্ষ দিলাম, লম্ব অক্ষ দিছি, ভূমি অক্ষ দিছি। আমরা এখানে ধান পাট যেটা ইচ্ছে সেটা ধরতে পারি। আমি মনে করো এখানে ধরলাম পাট, এখানে ধরলাম মনে করো ধান, ঠিক আছে? আর এখানে দিব আমরা 0। আমাদের এখানে যে যে মানগুলো আছে আমরা একটা 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 করে মান দিয়ে দিব। 5, 10, 15, 20, 25, 30। 5, 10, 15, 20, 25, 30। 5, 10, 15, 20, 25, 30। 5, 10, 15, 20, 25, 30 মানগুলো লিখে দিছি। এইবার ধানের মানের সাথে পাটের মানের একটা বক্স আঁকবো, দ্যাটস ইট। দেখো এই মানের সাথে এই মানগুলো একটা একটা করে মিলাবো, এই মানের সাথে এই মানগুলো একটা একটা করে মিলাবো। আমি যদি একটা অন্য আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো খেয়াল করো সবাই একসাথে, ফোকাস ফোকাস। ধানের মান যখন 5, পাটের মান তখন 30। ধান যখন 5, পাট তখন 30। ধান যখন 5, পাট তখন 30। প্রথম মান পেয়ে গেলাম সবাই। ধান যখন 10, পাট তখন 25। ধান যখন 10, পাট তখন 25। ধান যখন 15, পাট তখন 20। ধান যখন 15, পাট তখন 20। ধান যখন 20, পাট তখন 15। ধান যখন 20, পাট তখন 15। ধান যখন 25, পাট তখন 10। ধান যখন 25, পাট তখন 10। ধান যখন 25, পাট তখন 10। ধান যখন 30, পাট তখন 5। ধান যখন 30, পাট তখন 5। এই যে দেখছো আমরা এঁকে ফেললাম, এই যে এঁকে ফেললাম না? এই যে জিনিসটাকে আমরা পাইলাম, এবার আমরা এই সবগুলোকে বিন্দু দিয়ে দিব। এটা হলো আমাদের এ বিন্দু। এটা কি এ বিন্দু? না না এটা এ বিন্দু না, বিন্দু খান থেকে এই যে বিন্দুগুলা দিয়ে দিব। আমি এখানে একটু নিজের মতো মান ধরে নিছি, তোমরা জাস্ট চিত্রটাকে এই যে দিয়ে দিছি। এই চিত্রটা কাইন্ড অফ একটু এরকম হবে, মানে অলরেডি মনে করো উৎপাদন চিত্রটা এরকম হবে, ঠিক আছে? আমি যেহেতু নিজের মতো করে মান ধরে নিছি তাই এই মানগুলো একটু এদিক ওদিক হয়েছে। সো এখানে আমরা এ বি সি ডি ই এফ এই যে রেখাটা পাইলাম না, এটা হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা বা
পিপিসি। পরীক্ষা প্রশ্ন আসবে পিপিসি এর পূর্ণরূপ কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা বুঝতে পারছো নাকি আমাকে বলো তো, এটা ক্লিয়ার হয়েছে নাকি? এরপরে জাস্ট তুমি নিচে ব্যাখ্যা লিখে দিলেই হবে, ব্যাখ্যা লিখে দিলেই হবে। তোমার বইয়ের ভিতরে দেখবা ব্যাখ্যা লেখা আছে, এখানে এই চিত্রটা কিভাবে আঁকছো ব্যাখ্যাটা লিখে দিলেই হয়ে যাবে, শেষ। বলো বুঝতে পারছো? বুঝতে পারছো নাকি বলো আমাকে। আমি আবার বলতেছি যে তোমাদেরকে কিন্তু এই বক্সটা পরীক্ষার ভিতরে দিয়ে দিবে, এই বক্সটা পরীক্ষার ভিতরে দিয়ে দিবে বাবা, পরীক্ষায় দিয়ে দিবে। ভাইয়া বিন্দুগুলো কি স্কেল দিয়ে আঁকবো নাকি নরমালি হাত দিয়ে? হাত দিয়ে আঁকবা, হাত দিয়ে আঁকবা, অলওয়েজ মাথায় রাখবা, হাত দিয়ে আঁকবা, অলওয়েজ হাত, হাত দিয়ে আঁকবা। এটা গেল। আরেকটা ম্যাথ দেখাই তোমাদেরকে, চলো আরেকটা ম্যাথ দেখাই আগে। এই যে দেখো আমাদের এখানে মানগুলো দিয়ে দিছে, এখানে আমাদের মানগুলো দিছে না, মানগুলো দিছে দেখো, ধান এত এত এত, পাট এত এত এত। সো আমরা যদি চিত্রটা দেখি, এই দেখো চিত্র এখানে দেয়া আছে আমাদের, ঠিক আছে? ম্যাটটা তুলো, এই ম্যাটটা তুলো, হ্যাঁ ম্যাটটা তুলো, সমস্যা নেই, ম্যাটটা তুলো। এই ম্যাটটাই দিবে তোমাদের পরীক্ষায়, এই একই ক্যাটাগরির ম্যাথ দিবে, মানগুলো দিয়ে দিবে, জাস্ট চিত্র আঁকো, দ্যাটস ইট। মান দিয়ে দিবে, জাস্ট চিত্র আঁকো, বুঝছো? মানগুলো দিয়ে দিবে, জাস্ট চিত্র আঁকো। ভাইয়া আরেকবার বুঝাই দেওয়ার থেকে তুমি না এটা একটু রেকর্ড ক্লাসে দেখে নিও। হ্যাঁ এটা স্লাইডে থাকবে। আমি সহজভাবে বলছি, আমাদের যে মানগুলা দেয়া আছে ওই মান মোতাবেক আমরা জাস্ট এখানে চিত্র আঁকছি, দ্যাটস ইট। মান মোতাবেক জাস্ট বসায় 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 চিত্র আঁকছি, ঠিক আছে? হ্যাঁ স্লাইডে দিয়ে দিব, স্লাইডে থাকবে এটা বাবা, এটা স্লাইডে থাকবে, এটা স্লাইডে দেয়া থাকবে। এই যে ধানের মানগুলো, এই যে ধানের মান, এই যে পাটের মানগুলো, 30-এর সাথে 5, 25-এর সাথে 10, 20-এর সাথে 15, 15-এর সাথে 20, 10-এর সাথে 25, 5-এর সাথে 30, একটা 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 সাথে মিলাই দিছি, শেষ। ঠিক আছে ভাইয়া, টাইপ কি একটা, এই একটাই ম্যাথ, এই একটাই ম্যাথ, এই চ্যাপ্টারে একটাই ম্যাথ, আর কোনো ম্যাথ নেই, এই চ্যাপ্টারে ম্যাথ এই একটাই, ঠিক আছে? সংজ্ঞাটা আরেকবার দিয়েন, এই যে সংজ্ঞা, এই যে সংজ্ঞা, সংজ্ঞা দিছি, ওকে? সংজ্ঞাটা দিছি। ওকে, এই যে সংজ্ঞা, এই যে ম্যাথ, এই যে সংজ্ঞা, এই যে ম্যাথ, এগুলা দেয়া থাকবে স্লাইডে, হ্যাঁ এগুলা স্লাইডে দিয়ে দিব, ঠিক আছে? এরপরে যাই আমরা তোমাদের এই যে উৎপাদন সম্ভাবনা রেখার কিছু গুরুত্বপূর্ণ দিক দেয়া আছে, যে উৎপাদন সম্ভাবনা রেখার কি কি, যেমন হলো অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ
এটার একটা উদাহরণ দেওয়া আছে এখানে। উৎপাদন সমন্বয় রেখার মাধ্যমে এই যে একটা উৎপাদন সমন্বয় রেখা, এই যে রেখাটা পাই, এটা আমাদের দক্ষতাকে ইন্ডিকেট করে যে একটা প্রতিষ্ঠান বা একটা দেশ কি পরিমাণ দক্ষতার সাথে উৎপাদন করতে পারবে, কি পরিমাণ দক্ষতার সাথে উৎপাদন করতে পারে। তার মানে উৎপাদন সমন্বয় রেখার এই যে রেখাটা পাই, এটা দক্ষতাকে ইন্ডিকেট করে, মানে একটা প্রতিষ্ঠান এখানে উৎপাদন করে। ঠিক আছে, হ্যাঁ, বোর্ড কোশ্চেন সলভ করব। এরপরে বিকল্প ব্যয়, তার মানে কি একটা প্রোডাক্টে ব্যয় করব নাকি আরেকটা প্রোডাক্টে ব্যয় করব, এটা আমরা জানতে পারি এখানে। উদাহরণ এখানে একটা দেয়া আছে, এখানে একটা ছোট্ট ম্যাথ দেয়া আছে, সেম ভাবে এখানে একটা চিত্র দেয়া আছে। সো এবার আমরা আরেকটা টপিক পড়বো, এখান থেকে তোমাদের আরেকটা সৃজনশীল আসবে যে আয়, সঞ্চয় আর বিনিয়োগ এই তিনটার মধ্যে পার্থক্য কি। আয়, সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে পার্থক্য কি। দেখো, আয় কাকে বলে? আমরা উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাকে আয় বলে। তার মানে আমরা যে আয় করি, মেন কথা, কোনো কাজ করার পর আমরা যে আয় করি সেটাকে আমরা বলবো আয়। শ্রমের জন্য পর্যাপ্ত আয়কে মজুরি দিতে হয়, পর্যাপ্ত আয়কে মজুরি দিতে হয়, মানে শ্রমিককে আমরা মজুরি দেই। জমির জন্য প্রাপ্ত আয়কে আমরা জমির থেকে প্রাপ্ত আয় আমরা খাজনা দেই। ধার করা অর্থ বা পুঁজি ব্যবহার করার জন্য মালিককে আমরা সুদ দেই। এছাড়া উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যা পায় সেটাকে আমরা মুনাফা বলি। আমাদের আয় কাকে বলে? সহজ কথায় আমরা উৎপাদন করার পরে যে নির্দিষ্ট টাকা আয় করি, উৎপাদন করার কারণে, কোনো একটা কিছু উৎপাদন করার কারণে আমরা যে অর্থ পাই সেটাকে আমরা বলি আয়। কোন একটা কিছু উৎপাদন করে যে টাকাটা আমরা পাই বিক্রি করে, সেটাকে আমরা বলবো আয়। এরপরে তাহলে সঞ্চয় কাকে বলে? মানুষ তার আয়ের যে অংশ ভোগ করার জন্য, মানুষ তার আয় করে ভোগ করার জন্য, ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না, আয়ের একটা অংশ মানুষ ভবিষ্যতের জন্য রেখে দেয়, সেটাকে আমরা বলবো সঞ্চয়। মনে রাখবা, আয়ের যে অংশ মানুষ ভবিষ্যতের জন্য রেখে দেয় সেটাকে আমরা বলবো সঞ্চয়। আবার সঞ্চয়ের একটা অংশ মানুষ আবার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। ঠিক আছে, আমি তোমাদেরকে এবার একটা ছোট্ট সিনারিও দেখাই। মনে করো করিম সাহেব প্রতি মাসে 1 লাখ টাকা আয় করে। করিম সাহেব প্রতি মাসে 1 লাখ টাকা আয় করে। এখন করিম সাহেবের এই পুরো টাকাটা, মনে করো করিম সাহেবের আয় করে, আয় বাড়নে কি, আয়কে আমরা ইংরেজিতে কি বলি? আর্নিংস বলি, তাই না? বলো ভাইয়া, আয়কে আমরা বলি, আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? ওয়াই দ্বারা প্রকাশ করব। তারপরে সঞ্চয়কে আমরা কি দ্বারা? সঞ্চয়কে আমরা ইংরেজিতে বলি সেভিংসকে আমরা এস দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, আর ইনভেস্টমেন্টকে আমরা, বিনিয়োগকে আমরা আই দ্বারা প্রকাশ করব। বিনিয়োগ বা ইনভেস্টমেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করব। ওকে, এবার একটু খেয়াল করো, যদি আমি এটাকে পুরো আর্নিং ধরি, মনে করো এটা হলো ওয়াই হলো আমাদের 1 লাখ টাকা। 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার আমাদের একটা মিনিট একটু দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও। একটু ওয়েট করো সবাই। আচ্ছা, বিনিয়োগটা আমরা না রাখি, আমরা এখানে রাখবো খরচ বা ভোগ, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। এটাকে, এই পুরোটাকে যদি আমরা আয় ধরি, আয়ের ম্যাক্সিমাম অংশ কিন্তু আমরা ব্যয় করে ফেলি। যেমন এটা যদি আমার আর্নিং হয়, করিম সাহেবের বাসা ভাড়া সবকিছু খরচ সহ তার মনে করো 70,000 টাকা পার মাসে খরচ পড়ে। তার মানে তার ভোগ, করিম সাহেবের ভোগ হলো 70,000 টাকা। তাহলে আমাকে বলতে পারবা করিম সাহেবের সঞ্চয় কত? কেউ কি বলতে পারবা? করিম সাহেবের আয় হলো 1 লাখ, ভোগ হলো 70,000। করিম সাহেব ভবিষ্যতের জন্য কত টাকা সঞ্চয় করে বলো? বলো, করিম সাহেব যদি 1 লাখ টাকা আয় করে,
করিম সাহেব যদি 1 লাখ টাকা আয় করে, ভোগ যদি করে 70,000 টাকা, সঞ্চয় কত টাকা হবে করিম সাহেবের? বলো। করিম সাহেবের সঞ্চয় কত? 30,000 টাকা। ইয়েস, করিম সাহেবের সঞ্চয় হলো 30,000 টাকা। এই যে তুমি 30,000 টাকা বলতে পারছো, এটাই একটা সৃজনশীল। এটাই একটা সৃজনশীল। আমরা যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখো আমাদের সূত্রটা কি, এস ইকুয়াল টু, এস মানে সেভিংস, সেভিংস ইকুয়াল টু আর্নিংস মাইনাস কস্ট, সেভিংস ইকুয়াল টু আর্নিং মাইনাস কস্ট। আমাদের এই মানগুলো সব দেয়া থাকবে। হ্যাঁ, এই মানগুলো সব দেয়া থাকবে। এক্স মানে সঞ্চয়, ওয়াই মানে আয়, সি মানে ভোগ, এগুলো সব আমাদের দেয়া থাকবে। পরীক্ষা আমাদের মান দেয়া থাকবে, আমাদেরকে জাস্ট এই ওয়াই থেকে সি এর মানটা বাদ দিয়ে আমাদেরকে জাস্ট ব্যয় বের করতে হবে যে আমাদের সেভিংস এর পরিমাণ কত। দ্যাটস ইট, ভেরি সিম্পল। তোমাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে যে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এটা মনে রাখলেই তোমার হয়ে গেছে। আর আমি যে বৃত্তটা দেখাই দিলাম, ওই বৃত্ত থেকে হুবহু বোর্ডে সৃজনশীল আসে, মাইনাস করলেই তো হয়, শেষ। ইয়েস, মাইনাস করলেই হয়ে যায়। এটা থেকে আমাদের 4 মার্কের একটা প্রশ্ন আসবে, 4 মার্কস সৃজনশীলের 4 মার্ক। ঘ নাম্বারের ক্ষেত্রে এটা আসতে পারে, ঘ মার্কের জন্য এটা আসতে পারে। ঠিক আছে, তো এখানে বিনিয়োগ কি, আয়ের যে অংশ আবার কোনো জায়গায় ইনভেস্ট করা হয়, আয়ের যে অংশ আমরা ইনভেস্ট করি সেটাকে হলো আমরা বিনিয়োগ বলি। মনে করো তুমি, মনে করে যে করিম সাহেব 30,000 টাকা করে সেভিংস করছে, সেভিংস মানুষ ক্যান করে ভবিষ্যতে কোনো একটা কিছু কেনার জন্য, ওইটাকে আমরা বলি বিনিয়োগ। মনে করো কোন একটা কোম্পানিতে টাকা রাখছে, শেয়ার মার্কেটে টাকা রাখছে, বা খামার দিছে, এগুলো কিন্তু এক এক ধরনের বিনিয়োগ। সো আমাদের ওভারঅল এই চ্যাপ্টারে আর কি বাকি আছে দেখি। মোটামুটি আমাদের চ্যাপ্টারটা শেষ, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। লাস্টে আছে আমাদের অর্থনৈতিক কার্যাবলী এবং অনঅর্থনৈতিক কার্যাবলী। দেখো, অর্থনৈতিক কার্যাবলী বলতে বোঝায় যেগুলোর সাথে টাকা পয়সা জড়িত, আর অনঅর্থনৈতিক কার্যাবলী যেগুলোর সাথে টাকা পয়সা জড়িত না। বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী কৃষি এবং শিল্প সংক্রান্ত কার্যাবলী, কৃষি, সেবা, শিল্প। বাংলাদেশের অর্থনীতির দিক থেকে আমাদের 3টা জিনিস ইম্পর্টেন্ট। বাংলাদেশের অর্থনীতির কাজ বা কার্যাবলী কি কি? কৃষি, ঠিক আছে, আমাদের দেশের অর্থনীতির মেইন কাজগুলো কি কি? আমরা কৃষি কাজ করে টাকা আয় করি, শিল্পের মাধ্যমে টাকা আয় করি, আর সেবা খাতের মাধ্যমে টাকা আয় করি। মোটা আমাদের ওভারঅল এই চ্যাপ্টার শেষ, আমাদের এই চ্যাপ্টার শেষ। দেখো সবটুকু তোমাদের কমপ্লিট করে দিছি। অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী মানে হলো যেটার সাথে টাকা পয়সা জড়িত, অর্থনৈতিক কার্যাবলী হলো যেটার সাথে টাকা পয়সা জড়িত না। শেষ, ওকে, শেষ আমাদের। এরপর আমরা যদি কয়েকটা সৃজনশীল দেখি, দেখো এই সৃজনশীলটা পারবা নাকি একটু দেখো তো, এই সৃজনশীলটা পারবা নাকি দেখো, পারবা? এই সৃজনশীলটা পারবা নাকি দেখো। ভাইয়া সিকিউ যেগুলা বেশি ইম্পর্টেন্ট ওইগুলা মার্ক করে দিন। সিকিউ কেমনে মার্ক করে দেয় ভাইয়া? সিকিউ কেমনে মার্ক করে দিব? আমি তো টপিক বলে দিছি ভাইয়া, এই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন আছে এগুলা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, বোতলবন্দি পানিকে কেন সম্পদ বলবো না? যদি এটা তোমাদেরকে আমি দেখাই, বোতলবন্দি পানিকে সম্পদ না বলার রিজন হলো এটার কি নাই, এটার অপ্রাচুর্যতা নাই। সম্ভবত সম্পদ বলা যায় না, কারণ উপরোক্ত 4 বিদ্যমান। সম্পদ বলা হয় কেন? বোতলবন্দি পানি কিন্তু আমাদের একটা সম্পদ, ঠিক আছে। এরপরে যদি যাই পরেরটাতে, এটা পারবা নাকি বলো? সুযোগ ব্যয় বলতে কি বোঝায়? উদ্দীপকে কোন সম্পদকে ইন্ডিকেট করছে দেখি, ফাইন্ড আউট করো তো কোন সম্পদকে ইন্ডিকেট করছে। আমি কিন্তু সম্পদ পড়াইছি।
উদ্দীপক থেকে কোন সম্পদকে ইন্ডিকেট করে? সুযোগ ব্যয় কাকে বলে পড়াইছি। সম্পদের বাহ্যিকতা বলতে কি বোঝায় পড়াইছি। কোন সম্পদকে ইন্ডিকেট করে এগুলা সম্পদের ক্যাটাগরির ভিতরে আমি উদাহরণ সহ পড়াই দিছি। বলো। কোন সম্পদ? উদ্দীপক পরে বলো দেখি আমাকে। কৃষি। আচ্ছা, একটা হলো কৃষি, আর একটা কি? একটা যদি কৃষি সম্পদ হয় আর একটা কি সম্পদ? হ্যাঁ বাবা, এগুলা স্লাইডে থাকবে, অবশ্যই থাকবে। একটা কৃষি সম্পদ আর একটা প্রাণীজ সম্পদ, না? চলো তো দেখি একটা কি সম্পদ। এইটা হইলো প্রাণীজ সম্পদ। ইয়াস, যারা যারা প্রাণীজ সম্পদ বলছো দে আর কারেক্ট। আর ঘ নাম্বারটা হলো আমাদের কি সম্পদ? ঘ নাম্বারটা হলো আমাদের উৎপাদন সম্পদ, উৎপাদিত সম্পদ। ইয়াস, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এগুলা। তারপরে যদি যাই, সঞ্চয় কাকে বলে এটা তোমরা পারবা অলরেডি। এই যে এইটা পারবা নাকি দেখো, পারবা? এইখানে এই চিহ্নিত জায়গায় কি বসবে বলো তো? প্রশ্নবোধক চিহ্নিত জায়গায় কি বসবে? এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। প্রশ্নবোধক চিহ্নিত জায়গায় কি বসবে? প্রশ্নবোধক চিহ্নিত জায়গায় কি বসবে বলো তো? প্রশ্নবোধক চিহ্নিত জায়গায় কি বসবে? প্রশ্নবোধক চিহ্নিত জায়গায় কি বসবে? ব্যয় বসবে না রে বাবা, এই ব্যয় তো এখানে হয়ে গেছে, এখানে বসবে সঞ্চয়। এখানে বসবে সঞ্চয়। পিটানি খাবা, পিটানি। ব্যয় বলতেছে কে কে? ব্যয় তো ভোগ, ব্যয় তো ভোগ। তুমি ভোগের মধ্যে আবার ব্যয় করবা? হ্যাঁ, এখানে এস বসবে, সঞ্চয় বসবে। সেভিংস, সেভিংসিতে, হ্যাঁ সেভিংসই হবে, সঞ্চয়। শেষ। সো এটাও গেল। এখানে আমাদের আরেকটা ম্যাথ আছে, এটা তোমরা পারবা। এই তো, আর এমসিকিউ গুলা তোমরা প্র্যাকটিস করে নিও। এবার আমি তোমাদেরকে খ নং প্রশ্নগুলা যেগুলা যেগুলো আসতে পারে, খ নং প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে যত ধরনের খ নং প্রশ্ন আসতে পারে সবগুলা লিখে দিচ্ছি। এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ খ নং প্রশ্ন, গুরুত্বপূর্ণ খ নং প্রশ্নগুলো এই চ্যাপ্টারের জন্য কি কি এগুলো একটু লিখে দিচ্ছি, লিখে নাও। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ খ নং প্রশ্নগুলা কি কি সবাই আমি একটা একটা করে লিখবো, লিখে নাও। ওকে। 1 নম্বর, অর্থনৈতিক সম্পদ কাকে বলে? অর্থনৈতিক সম্পদ কাকে বলে? এমসিকিউ স্লাইডে দেয়া থাকবে, প্র্যাকটিস করে নিবা। আর এমসিকিউ এর জন্য বোর্ডের এমসিকিউ প্র্যাকটিস করবা, শুধু বোর্ডের এমসিকিউ প্র্যাকটিস করবা। অর্থনৈতিক সম্পদের 4টি বৈশিষ্ট্য লিখো। 4টি বৈশিষ্ট্য লিখো, মানে ওই যে উপযোগ ওগুলা আছে না ওইগুলা। 3 নাম্বার, উপযোগ কি? উপযোগ কি? 4 নাম্বার,
অপ্রাচুর্যতা কাকে বলে? অপ্রাচুর্যতা কাকে বলে? 4 নাম্বার, বাহ্যিকতা কি? বাহ্যিকতা কি? 6 নাম্বার, উৎপাদিত সম্পদ কি? উৎপাদিত সম্পদ কাকে বলে? আমি যে এই খ নাম্বার গুলো দিয়ে দিব এর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে কিছু আসবে না। তারপরে হইলো বাংলাদেশের অর্থনৈতিক সম্পদগুলো কি কি? বাংলাদেশের অর্থনৈতিক সম্পদগুলো কি কি? সম্পদগুলো কি কি? ওকে। 8 নম্বর, 8 নম্বর হলো দ্রব্য ও পণ্য কি? দ্রব্য ও পণ্য কি? ঠিক আছে, দ্রব্য ও পণ্য কি? এগুলোকে যদি একটু সাইড করি, 8 নম্বর পাইছি। আট নম্বর পাইছি। 9 নম্বর, সুযোগ ব্যয় কাকে বলে? সুযোগ ব্যয় কাকে বলে? 10 নম্বর, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? 11 নম্বর, আয় ও সঞ্চয়ের মধ্যে সম্পর্ক কি? 12 নম্বর, বিনিয়োগ কাকে বলে? বিনিয়োগ কাকে বলে? 13 নম্বর, বোতলবন্দি পানিকে কেন সম্পদ বলা হয়? কেন সম্পদ বলা হয়? এই প্রশ্নগুলো কভার আপ করলে আশা করি তোমাদের এই চ্যাপ্টার থেকে খ নং এর জন্য যত ধরনের প্রশ্ন এগুলা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, এই 13টা প্রশ্ন কভার করলেই তোমাদের এসকিউ এর জন্য যত ধরনের প্রশ্ন আসার মতো এগুলো তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সবাই যদি না তুলে থাকো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বোতলবন্দি, ইয়েস, বোতলবন্দি পানিকে কেন সম্পদ বলা হয়? ওকে, বুঝতে পারছো? সবার ডান? সবার ক্লিয়ার হইছে?
এসকিউ তো আসবে ভাইয়া, হ্যাঁ এই জন্য তো দিলাম। বা 11 নাম্বারটা বলবেন প্লিজ, আয় ও সঞ্চয়ের মধ্যে পার্থক্য কি? আয় ও সঞ্চয়ের মধ্যে সম্পর্ক কি? আয় ও পার্থক্য না। দেখো, আয় বেশি, আয় এবং সঞ্চয়ের মধ্যে সমমুখী সম্পর্ক। আয় বেশি হলে সঞ্চয় বেশি হবে। একটা মানুষ যখন আয় বেশি করে, সেই মানুষটা তখন সঞ্চয় বেশি করে। সো এই হলো আজকে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের ওভারঅল ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের স্টার্টিং থেকে নিয়ে, আমাদের এই চ্যাপ্টারের প্রথমে ছিল অর্থনৈতিক সম্পদ কি, 4টা বৈশিষ্ট্য, উপযোগ, তারপর হলো অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা, সবগুলো কভার করাইছি। সম্পদের শ্রেণী বিভাগ পড়াইছি, বাংলাদেশের সম্পদগুলো কি কি পড়াইছি। দেন তোমাদেরকে পড়াইছি হলো যে দ্রব্য কি কি, পণ্য আর দ্রব্যের মধ্যে পার্থক্য, এগুলো কমপ্লিট করাইছি। এরপর তোমাদের খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ এগুলো সম্পর্কে পড়াইছি। সুযোগ ব্যয় কি পড়াইছি, চয়ন কি পড়াইছি। তারপর হলো তোমাদেরকে উৎপাদন সম্ভাবনা করাইছি, উৎপাদন সম্ভাবনা রেখার ম্যাথ করাইছি, কোশ্চেন কেমন আসবে বলে দিছি। তারপরে তোমাদেরকে আয়, সঞ্চয় এবং বিনিয়োগ এগুলা কি পড়াইছি, খরচ কি বলছি, ম্যাথটাও কমপ্লিট করাই দিছি। এরপর তোমাদের ওভারঅল এই এমসিকিউ গুলা দিয়ে দিলাম। 10 নাম্বার বলছি উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। ঠিক আছে, 10 নাম্বার বলছি উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। ঠিক আছে, এখন আমাকে বলো আজকের ক্লাসে সবাই সবকিছু বুঝতে পারছো নাকি এবং ক্লাসটা সবার ক্লিয়ার নাকি, আমাকে বলো তো। বলো। সবাই আজকে ক্লাসের অল ডিটেইলস সবকিছু বুঝতে পারছো নাকি? এবং আমি যেটা প্রমিস করছিলাম ক্লাসের পড়া ক্লাসেই শেষ করব। ক্লাস শেষ করে জাস্ট তোমার কাজ হলো বোর্ডের কোশ্চেনগুলো রিভিশন করবা, প্র্যাকটিস করবা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তোমার কাজ হলো বোর্ডের কোশ্চেনগুলো প্র্যাকটিস করা। ওকে, ক্লাস কেমন লাগছে এটা এসএসসি 27 স্টাডি সুপার স্টুডেন্টস গ্রুপে রিভিউয়ের মাধ্যমে জানাই দিও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সবাই সবকিছু বুঝতে পারছো। এখন আমাকে বলো আজকের ক্লাসটা সবার কেমন লাগছে, বলো কেমন লাগছে সবার আজকের ক্লাস। হ্যাঁ এই তো সবাই বলতেছে আজকের চ্যাপ্টার একদম ক্লিয়ার। ইয়েস, একদম ক্লিয়ার, এক ক্লাসেই কিন্তু সবকিছু ক্লিয়ার। ঠিক একইভাবে ভাইয়া বাকি যে কয়টা ক্লাস আছে প্রতিটা ক্লাসে একটা একটা করে চ্যাপ্টার ক্লিয়ার হবে, প্রতিটা ক্লাসে একটা করে চ্যাপ্টার ডান, কোনো ভয় নেই। আমি বলছি না প্রথম অর্থনীতিতে তোমার কোনো ভয় নেই ভাইয়া, আছি না? ঠিক আছে, আমি বলছি অর্থনীতিতে তোমার কোনো ভয় নেই, অর্থনীতিতে তোমাকে আমি যেভাবে পড়াই দিব তোমার কাজ নোট করবা আর বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। ঠিক আছে, সো এসএসসি 27 সুপার স্টুডেন্টস গ্রুপে রিভিউ দিয়ে দিও, আমি দেখবো না তোমাদের ক্লাসটা কেমন লাগছে। ওকে, সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি কেউ রিভিউ করতে চাও, ছবি তুলতে চাও, নিতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টার নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, টাটা। 13 নাম্বারটা স্লাইডের ভেতরে আছে। 13 নাম্বারটা বলতে কি বলছে, বোতলবন্দি পানি, তার মানে বোতলের পালের পানি না কিনে খাই, ওটাকে কেন আমরা সম্পদ বলি? কারণ অর্থনীতির যে 4টা আমাদের বৈশিষ্ট্য, ওই 4টা বৈশিষ্ট্য এই প্রোডাক্টের ভিতরে পাওয়া যায়। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।